আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবরের ন্যায় 7 নং লেকচারের ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা স্লাইড দেখতেই পারছো যে আজকের ক্লাসের টপিকগুলো কি কি। দেখো, বিলাসী, এরপর হচ্ছে সুচেতনা কবিতা আমরা আলোচনা করব, এরপর ব্যাকরণ অংশ থেকে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, যেখান থেকে কিন্তু প্রতি বছর একটা বা দুইটা করে প্রশ্ন থাকে। তোমরা শুরু একটু জানিয়ে দাও যে হচ্ছে ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছে। যে সর্বোচ্চ শেয়ার করবে এবং 10 জন করে বন্ধুকে মেনশন করবে, তাদের মধ্য থেকে 3 জন কিন্তু বাংলা বিচিত্রা বইটি পাবে। দেখতে পাচ্ছ এক বইয়েই অর্থাৎ গদ্য, পদ্য, নাটক, উপন্যাস এবং বিরোচন অংশ কিন্তু A to Z রয়েছে। অর্থাৎ বিরোচন অংশের জন্য আলাদা আলাদা কিন্তু বই কেনার দরকার নেই, একটা বইয়ের মধ্যে তোমরা পাবে। তাহলে দেখো, আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে বিলাসী। এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। সুচেতনা কবিতা, আর ব্যাকরণ অংশ রয়েছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। ব্যাকরণ অংশ রয়েছে কি বলতো, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। সবকিছু ক্লিয়ার আছে, তাহলে আমরা মূল ক্লাসের দিকে যাই। দেখো, ক্লাসে উপস্থিত থেকে সর্বোচ্চ লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে, লটারির মাধ্যমে অর্থাৎ 3 জনকে আমরা বাংলা বিচিত্রা বইটি দিব। এবার দেখো, আমরা শুরুতে আলোচনা করতে যাচ্ছি বিলাসী। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রত্যেকে একটু কমেন্টে লেখো, প্রত্যেকে এই নামের বানানটা একটু কমেন্টে লেখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তিনি জন্মগ্রহণ করে 1876 সালে এবং মৃত্যুবরণ করে 1938 খ্রিস্টাব্দে। তাহলে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন তার যে পথের দাবি, প্রশ্নটা এমন আসতে পারে, পথের দাবি কোন ধরনের সাহিত্যকর্ম, তাহলে সেটা কি হবে, উপন্যাস হবে। এবং বিলাসী এই গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়, এখানে 3 স্টার দিয়ে রাখছি, খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছরই কিন্তু এই প্রশ্নটা আসে। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো, ভারতী পত্রিকায় হবে। কি হবে, ভারতী পত্রিকায়। এরপর মন্দির গল্পের জন্য তিনি কুন্তলীন পুরস্কার পান। মনে রাখবা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মন্দির এই গল্পের জন্য তিনি কোন পুরস্কার পান বলতো, কুন্তলীন পুরস্কার পান। তাহলে এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো এখানে আলোচনা করছি। এবং আজকের ক্লাসে যত যে তথ্য আছে, সে তথ্যগুলো কিন্তু আমাদের বাংলা বিচিত্রা বই থেকে নেওয়া হয়েছে। দেখো কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ তুমি বিলাসী এই গল্পটি পড়বে এবং এই গল্পের যে চরিত্রগুলো রয়েছে, সে চরিত্র সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে বা সে চরিত্র সংক্রান্ত যে তোমার বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে যে প্রশ্নে আসুক না কেন তুমি সবার আগে উত্তর করতে পারবা। দেখো, এখান থেকে তুমি একটা আমার কমন পাবা, আমি এখানে 100% দিয়ে রাখছি, সেটা যে কোনো বিশ্ববিদ্যালয় পাবে। গতবারও কিন্তু ঢাবিতে এই যে বিলাসী থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল। আমরা 90 জন যুক্ত হয়েছি। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, আজকে ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার করবে, 10 জন করে বন্ধুকে মেনশন করবে, তাদের মধ্য থেকে 3 জন বাংলা বিচিত্রা বই পাবে। আমাদের শুরুতে পেয়েছিল লাজু খন্দকার, এরপর সাইদুল ইসলাম পেয়েছে, আজকেও 3 জনের নাম নিব, শেষ পর্যন্ত থাকবা। তাহলে দেখো, বিলাসী সম্পর্কে কি কি তথ্য আছে। সে ছিল সাপুরীর মেয়ে এবং হচ্ছে দেখো মৃত্যুঞ্জয়ের স্ত্রী। এরপর তার মৃত্যু হয়েছিল কিভাবে, 20 পানে। তার বয়স ছিল কি 18 বা 28, ঠাউর করিতে পারি না, মানে 18 হতে পারে বা 28। সে ছিল কর্ম নিপুণতা, ধৈর্যশীল, সাহসী ছিল। দেখো কত সুন্দরভাবে তোমাদের দিকে চেয়ে আছে। এরপরে বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সে সেবাব্রতী ছিল, বুদ্ধিমত্তায় নিপুণ ছিল, প্রেমময়ী ছিল, আর হচ্ছে ত্যাগী। তাহলে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি বিলাসী সম্পর্কে বা বিলাসী সম্পর্কে সঠিক তথ্য কোনটি বা সঠিক বৈশিষ্ট্য নিচের কোনটি। তাহলে এইগুলো থেকে কিন্তু তোমার একটা প্রশ্ন সেট হতে পারে। যেমন অপশনে থাকতে পারে কর্ম নিপুণতা বা সেবাব্রতী থাকতে পারে, বুদ্ধিমত্তায় নিপুণ থাকতে পারে, প্রেমময়ী থাকতে পারে বা ত্যাগী থাকতে পারে। তাহলে এই ছিল বিলাসী সম্পর্কে কিছু বৈশিষ্ট্য। এবার একটা এমসিকিউতে যাওয়া যাক। দেখো কি বলেছে, নিচের কোন বিষয়টি বিলাসী গল্পের ক্ষেত্রে অসত্য, মানে সত্য নয়। প্রশ্নটা এমনও কিন্তু আসতে পারে যে অসত্য এটা কোন সমাস। মনে রাখবা, পূর্ব পদে যদি না বাচক কোনো অব্যয় থাকে, না থাকতে পারে, নয় থাকতে পারে, নি থাকতে পারে, দন্তান্ন ন থাকতে পারে, এইগুলো যদি থাকে তখন সেটা নয় তৎপুরুষ সমাস বলা হয়। তাহলে অসত্য এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে নয় সত্য। কি হবে, নয় সত্য, এটা নয় তৎপুরুষ সমাস হবে।
তাহলে এখানে বলো যে নিচের কোন বিষয়টি বিলাসী গল্পের ক্ষেত্রে অসত্য, অর্থাৎ বিলাসী গল্পে কোন তথ্যটি ছিল না, মানে ভুল আছে এখানে একটা অপশন, জানাও তো কি হবে। আজকের ক্লাসের পিডিএফ সহ এবং যারা সর্বোচ্চ শেয়ার করবে সঠিক উপযুক্ত যে একটা প্রমাণ সাপেক্ষে স্ক্রিনশট আমার আইডিতে দিয়ে রাখবে। আমি আজকে ঘোষণা করে দিব যে কারা পরবর্তীতে বিজয়ী হয়েছে। আমার আইডি হচ্ছে এমডি জিলানী হাসান জয়, এখানে মেসেজ দিয়ে রাখবে যে কে কতটা শেয়ার করেছে এবং মেনশন করেছে। দেখো আমার আইডি থেকে একটা কমেন্ট করেছি এমডি জিলানী হাসান জয়, এখানে জানিয়ে রাখবে। তাহলে দেখো এখানে বলেছে বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র বিলাসী, হ্যাঁ এটা ঠিক আছে। এ গল্পের গল্প কথক হচ্ছে ন্যাড়া, হ্যাঁ এটাও ঠিক আছে। মৃত্যুঞ্জয়ের নামে গ্রামে কুৎসা রটনা করতো বিলাসী, না, দেখা যায় কিনা ঠিক আছে কিনা। আর মৃত্যুঞ্জয় হলো বিলাসীর স্বামী, তাহলে চারটা অপশনের মধ্যে দেখো ঠিক আছে ক নম্বর, খ নম্বর আর ঘ নম্বরটা ঠিক আছে। কিন্তু এখানে বলেছে কোনটি অসত্য, তাহলে অসত্য হচ্ছে যে গ নম্বর, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের নামে গ্রামে কুৎসা রটনা করতো বিলাসী, এটা কিন্তু ঠিক নাই। সুমায়া আহমেদ সুমা অনেক মেনশন করেছো। আবিদা ইসলাম বই পেতে যাচ্ছ কিনা, একটু পরেই তুমি এই সুখবরটা শুনতে পারবে। তাহলে সঠিক উত্তর কি হবে বলো তো, গ। পরের প্রশ্নটি, বিলাসী গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে, কোন সমাজের কথা বলা হয়েছে। এখানে দেখো বলা হয়েছিল যে অন্য পাপের কথা বলা হয়েছিল, যে আর্য সমাজের চারটা স্তর আছে। একটা স্তর দেখো তোমার ব্রাহ্মণ, যারা সবার উপরে থাকে, ব্রাহ্মণ আছে। এরপরে দেখো আছে কি ক্ষত্রিয় আছে দ্বিতীয় স্তরে। এরপরে দেখো আছে কি বৈশ্য আছে, যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে। তার আরেকটা আছে শূদ্র। এই দেখো চারটা স্তর আছে হিন্দু সমাজে। তাহলে যে উঁচু স্তরের কেউ নিচু জাতের কারো কাছ থেকে খাবার খাইতে পারবে না, যেটা আমরা দেখতে পেয়েছিলাম বিলাসী গল্পে। বিলাসীর হাত থেকে ভাত খেয়েছিল কে বলতো, মৃত্যুঞ্জয়, অর্থাৎ অন্য পাপ হয়েছিল, যেটা যে পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বলো, যে বিলাসী গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে, অত্যাধুনিক সমাজ, রক্ষণশীল প্রগতিশীল নাকি আধুনিক সমাজের কথা। দেখি কে আগে জানাতে পারে। তৃষা ইসলাম, তোমার নামও নোটেড। সর্বোচ্চ শেয়ার করতে হবে, সর্বোচ্চ শেয়ার কমপক্ষে 10 জন বন্ধুকে মেনশন। এবং তোমাদের জন্য আরো সুখবর আসছে, তোমরা যারা জিএসটিতে পরীক্ষা দিবে, যারা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে বা যারা নার্সিং ভর্তি শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য সেরা কিছু মানে আমরা সাজিয়েছি, অতি দ্রুত তোমরা জানতে পারবে। মা তৃষা অবশ্যই আমাকে জানিয়ে রাখবে যারা মেনশন করছো, শেয়ার করছো। সঠিক উত্তর হবে খ, রক্ষণশীল সমাজের কথা। কি হবে বলো তো, রক্ষণশীল সমাজের কথা, সঠিক উত্তর হবে খ। পরের অংশটুকু দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তার ডাক নাম ছিল ন্যাড়া। প্রত্যেকে একটু কমেন্টে লেখো। এবং এই বিলাসী গল্পের গল্প কথকও কিন্তু তিনি ছিলেন। তার জন্মস্থান ছিল হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, এবং পূর্বপুরুষের এখানে মনে রাখবা কোন জেলা, হুগলি জেলা। এবং আদিবাস ছিল মামুদপুর, উত্তর 24 পরগনায়। আর পিতা মতিলাল, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। যে অনিলা দেবী, এটা একটু মনে রাখবা। আর তিনি কোথায় জন্মগ্রহণ করে, হুগলি জেলা, এবং তার ডাক নাম হচ্ছে ন্যাড়া। এই তথ্যগুলো কিন্তু তোমাদের লাগবে। পরের অংশটুকু দেখো, ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। পরীক্ষায় প্রশ্ন আসবে অনিলা দেবী কার ছদ্মনাম, সেক্ষেত্রে কি হবে বলতো, এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপরাজিতা দেবী আছে, তারপরে দেখো অনুরূপা দেবী, অনেকগুলো আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ মানে সঠিক উত্তর হিসেবে অপশনে থাকে হয় অনিলা দেবী থাকবে, না হচ্ছে দেখো অপরাজিতা দেবী। এই দুইটার একটা থাকতে পারে, এই দুইটার একটা কিন্তু থাকবে। তারপরে এখানে গুরুত্বপূর্ণ দেখো, মন্দির গল্পের জন্য 1903 খ্রিস্টাব্দে কুন্তলীন পুরস্কার পান। খেয়াল করবা প্রশ্নটা এমন থাকে যে কুন্তলীন পুরস্কার পান কত খ্রিস্টাব্দে এবং কোন গল্প রচনার জন্য, তাহলে সেটা হবে মন্দির গল্প রচনার জন্য। এবং কোন পুরস্কার, কুন্তলীন পুরস্কার। এখানে আরেকটা বানান দেখো, পুরস্কার বানান, পুরস্কার, নমস্কার, তিরস্কারে দন্তস্ব হবে। আর দেখো রস্বইকারের পরে মূর্ধন্য ষ হয়, যেমন পরিষ্কার, বহিষ্কার, আবিষ্কার। এরপর দেখো প্রশ্নটা আসতে পারে যে তিনি কত খ্রিস্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছিলেন, সেক্ষেত্রে হবে 1923 খ্রিস্টাব্দে। তার থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি ডিলিট পান কত খ্রিস্টাব্দে, খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখছি দেখো, 1936 খ্রিস্টাব্দে। এবং কোথা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই যে যত তথ্য দেখতে পারছো এখানে সবগুলোই আমাদের বাংলা বিচিত্রা কিন্তু A to Z বাংলা সকল গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, বিলোচন, অর্থাৎ যারা এখনো নতুন সংস্করণে বই সংগ্রহ করনি
তারা অতি দ্রুত আমাদের যে পেজ থেকে ক্লাস হচ্ছে এখান থেকে অর্ডার করতে পারো, বা ওয়েবসাইট বা নিকটস্থ লাইব্রেরি থেকে। এবার দেখো যেটা 7 স্টার দিতেই হবে, যেমন যদি বলা হয় বড় দিদি এটা কোন ধরনের সাহিত্যকর্ম, সেক্ষেত্রে এটা উপন্যাস হবে। কি হবে বলতো? বড় দিদি এটা উপন্যাস। এখান থেকে আরেকটা পড়বা, সেটা হচ্ছে চরিত্রহীন, দেনা পাওনা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, আর পথের দাবি। এই 4টা পড়লেই হবে। এই 4টা থেকে কিন্তু একটা আসতে পারে, অর্থাৎ প্রশ্ন থাকবে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। সেক্ষেত্রে থাকতে পারে বড় দিদি থাকতে পারে, বা চরিত্রহীন থাকতে পারে, দেনা পাওনা থাকতে পারে, বা পথের দাবি থাকতে পারে। বিশেষ করে থাকে হচ্ছে পথের দাবি। তোমরা একটু কমেন্টে লেখো যে পথের দাবি এটি হচ্ছে উপন্যাস। পথের দাবি এটা কি বলতো? উপন্যাস। হ্যাঁ, পরবর্তী ক্লাস হয়। 117 জন আছো। আবিদা ইসলাম, ধন্যবাদ তোমাকে, তুমি বই পাবা। আবিদা, এবার একটু খুশি হয়ে যাও। দেখো আমাদের পেয়েছে প্রথমে লাজু খন্দকার পেয়েছিল, এরপর হচ্ছে সাইদুল ইসলাম পেয়েছে। আজকে ঘোষণা করলাম, মানে গতদিন ক্লাসে যে সর্বোচ্চ রেসপন্স ছিল আবিদা ইসলাম। আজকে 113 জন আছো এখনো, তোমাদের মধ্য থেকে 3 জন পাবে। তোমরা সর্বোচ্চ শেয়ার করবা, কমপক্ষে 15টা শেয়ার, 15 জন বন্ধুকে মেনশন করে এমডি জিলানী হাসান জয় এই আইডিতে স্ক্রিনশট দিবা। তোমাদের মধ্য থেকে বাছাই করে, মানে যাচাই করে ঘোষণা করব। তাহলে পথের দাবি এটা কি বলতো? উপন্যাস হবে। প্রশ্নটা দেখো কেমন আসতে পারে, শেষ প্রশ্ন এটাও পড়বা। রবি ঠাকুরের শেষের কবিতা আছে, এখান থেকে প্রশ্নটা কেমন আসতে পারে দেখো। যদি বলা হয় শেষের কবিতা এটা কোন ধরনের সাহিত্যকর্ম, এটি হচ্ছে শেষের কবিতা, উপন্যাস হবে। এরপর যদি বলা শেষ লেখা, দেখো এখান থেকে একটা পাওয়াই পাবা। আমি এখানে 100% দিয়ে রাখছি, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পাবাই পাবা। শেষ লেখা এটা কোন ধরনের সাহিত্যকর্ম? এটা হবে দেখো কাব্য হবে। কি হবে? কাব্য। আর শেষের কবিতা এটা কি হবে? উপন্যাস। শেষের কবিতা এটা হচ্ছে উপন্যাস, এবং এগুলো হচ্ছে রবি ঠাকুরের। কার বলতো? রবি ঠাকুরের। এখানে দেখো একটা উপন্যাস আছে যে শেষের পরিচয়। যদি বলা হয় শেষের পরিচয় এটা কার হবে, তাহলে শেষের পরিচয় দেখো এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে। কেন আলোচনা করলাম দেখো, এইভাবেই পড়বা, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তুমি সঠিক উত্তর করতে পারবা। তাহলে রবি ঠাকুরের উপন্যাস হচ্ছে দেখো শেষের কবিতা, আর শেষ লেখা তার হচ্ছে কাব্য, আর এখানে রয়েছে শেষের পরিচয়। তাহলে যদি বলা হয় শেষের পরিচয় এটা কোন ধরনের সাহিত্যকর্ম, উপন্যাস হবে। কার উপন্যাস? সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। নিরাশাই, তুমিও পাবাস। হ্যাঁ, অপেক্ষা করো। এরপর প্রবন্ধের মধ্যে দেখো এখান থেকে পড়তে পারো এই যে দেনা পাওনা, উপন্যাস রূপে এসে নাট্যরূপ, আর পল্লী সমাজ, এগুলো থেকে এই 2টা তথ্য মনে রাখবা। আর মন্দির তো আমরা পড়লামই, যে ছোট গল্প ছিল, এবং এর জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। আমরা পরের একটা এমসিকিউ নিই। দেখো গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল। এই রসাতলে গেল কেন? রসাতল মানে কি বলতো? অধপতনে যা বলে না অনেকে, তোর পড়াশোনা তো একবার অধপথে চলে গেছে, রসাতলে চলে গিয়েছে। তাহলে যে রসাতল শব্দের অর্থ কি বলো, বা এটা দ্বারা কি বুঝিয়েছে? অপশনগুলো পড়ো, তারপর সঠিকভাবে উত্তর দাও। আরেকটা বিষয়, আমাদের পেজে প্রতিনিয়ত অনেক ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে তুমি যদি ক্লাসটি শেয়ার করে রাখো, তাহলে তোমার যখন ইচ্ছা তখন কিন্তু দেখে নিতে পারবা। একটু ঝটপট জানাও সঠিক উত্তর কি হবে। আমি তো বলেই দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিবা পরে। মৃত্যুঞ্জয় বিলাসীর প্রণয়ের কারণ না, এটা হয়নি। তারপরে দেখো বিলাসীর সেবা গ্রহণ না, এটাও হবে না। রসাতলে গেল গিয়েছিল কেন? এই যে বিলাসীর হাতে অন্ন গ্রহণ, অর্থাৎ উঁচু জাতের কেউ নিচু জাতের কারো কাছ থেকে যদি খাবার গ্রহণ করে, সেটা হচ্ছে অন্ন পাপ, এবং এই পাপের কিন্তু কোনো প্রায়শ্চিত্ত নাই। বিলাসী গল্পে থার্ড ক্লাস বলতে কি বোঝায়? যে ক্লাস সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এখান থেকে তোমরা একটা কমন পাবা, সেটা থার্ড ক্লাস হতে পারে, বা তোমার জানতে পারে 4th ক্লাস, এগুলো থেকে। এগুলো তো তোমাদের জানা, একাডেমিকে করে এসেছো, এখন অ্যাডমিশনে দেখো এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার আসবে। তাহলে সপ্তম, অষ্টম, নবম নাকি দশম শ্রেণী বলো? আমি আরো সহজ করে দিচ্ছি, দশম আর নবম এই 2টা বাদ, তাহলে সপ্তম আর অষ্টমের মধ্যে কোনটা হবে বলো? তোমরা যারা 32% ছাড়ে বাংলা বিচিত্রা বইটি সংগ্রহ করতে চাও, দেখো আমাদের কমেন্টে পিন করে দেওয়া আছে, ওইখানে যে ওয়েবসাইট থেকে সরাসরি কিনতে পারবে। এমডি, হ্যাঁ শেয়ার করলে বই ফ্রি পাবে, সর্বোচ্চ শেয়ার করতে হবে, শর্ত হচ্ছে। তাহলে বিলাসী গল্পে দেখো থার্ড ক্লাস, এটা কি হবে বলতো? এই যে অষ্টম শ্রেণী আছে, কি আছে বলতো? অষ্টম শ্রেণী। সপ্তম শ্রেণী, 4th ক্লাস বলতে কি বোঝায়? এই যে ক্লাস সংক্রান্ত থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবে। পরের প্রশ্নটি দেখো,
অর্থাৎ কোন উৎস থেকে নেওয়া হয়েছে, এখান থেকে শুরুতে যেটা রয়েছে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার হচ্ছে বিলাসী গল্পটি ছবি 1920 গল্প গ্রন্থ। তাহলে যদি বলে কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে মনে রাখবা ছবি 1920 এই গল্প গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। প্রশ্নটা একটু যদি ঘুরিয়ে দেয় তাহলে তোমরা যেন সঠিক উত্তর করতে পারো। সব থেকে বেশি আসে যে কোন পত্রিকায় প্রকাশিত হয়, মনে রাখবা ভারতী পত্রিকায়, সেটা হচ্ছে বাংলা 1325 বঙ্গাব্দ আর ইংরেজি হচ্ছে 1918 খ্রিস্টাব্দ, এবং কোন সংখ্যায়, বৈশাখ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। এই যে এই তথ্যগুলো থেকে কিন্তু তোমরা একটা পাবা, বিশেষ করে এই যে কোন পত্রিকায় প্রকাশিত হয়, এটা একটু প্রত্যেকে জানাও কোন পত্রিকায় প্রকাশিত হয়। যদিও এখানে দেওয়া আছে, তারপর তোমরা নিজেরা জানাও। তাহলে যদি বলে গল্প গ্রন্থ সেক্ষেত্রে হবে ছবি 1920, আর যদি বলা হয় কোন পত্রিকায় প্রকাশিত হয় তাহলে হবে ভারতী পত্রিকায়, বাংলা হচ্ছে 1325 বঙ্গাব্দ আর ইংরেজি হচ্ছে 1928, এবং কোন সংখ্যায়, বৈশাখ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। এবং এখান থেকে দেখো রাবিতে প্রশ্ন এসেছিল, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই গল্পে কোনটি ফুটে উঠেছে, যে কোনো দুইটার একটা দেখো, একটা থাকতে পারে জাতিভেদ প্রথা, জাতিভেদ প্রথা এটা ফুটে উঠেছে, আর একটা ফুটে উঠেছে দেখো সেটি এখানে আছে, দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা। এই যে কোন জায়গা থেকে প্রশ্নটা সেট করে দেখছো, হয় থাকবে হচ্ছে জাতিভেদ প্রথা অপশনের সঠিক উত্তর হিসেবে, না হয় থাকতে পারে দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে বা ফুটে উঠেছে এই বিলাসী গল্পে। এই দুইটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরের অংশ দেখো, এখানে আর গুরুত্বপূর্ণ এখানে না, অর্থাৎ মূল কথাটি এখানে বলেছে পটভূমি ও পারিপার্শ্বিকতা। এখানে কোন ভাষায় রচিত সেটা দেখো, সাধু ভাষা রীতিতে। আর হচ্ছে এই যে এটা মনে রাখবা 20 শতকের প্রথম দিককার পল্লী গ্রামের হিন্দু সমাজ, এখানে একটু ফুটে উঠেছে। আর যদি বলা হয় এর পটভূমিটা কি ছিল, দেখো গল্পের ক্ষেত্রে পটভূমি বিবেচনা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে যেমন হৈমন্তী গল্পটির পটভূমিতে রচিত রয়েছে কেবল একটি পারিবারিক পরিমণ্ডল, আর পক্ষান্তরে বিলাসী গল্পের পটভূমিতে রয়েছে কি দেখো 20 শতকের প্রথম দিককার যে পল্লী সমাজ, হিন্দু পল্লী গ্রামে যে হিন্দু সমাজ, সেটা এখানে ফুটে উঠেছে। তাহলে হৈমন্তী আর হচ্ছে বিলাসী সংক্রান্ত তার যে পটভূমি ছিল বা পারিপার্শ্বিকতা ছিল সেটা জানতে পারলে। এবার এমসিকিউ উত্তর দাও। বৈশিকি অর্থাৎ শব্দার্থ থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে, বৈশিকি বলো। বইটা আছে না, ঝটপট উত্তর করো, তোমাদের তো এগুলো জানার কথা। আর পিডিএফ পাবে দেখো, আমি একটা কমেন্ট করে দিয়েছি, এখানে পূর্বের যে আমাদের 6টা লেকচার শেষ হয়েছে এবং আজকে সহ পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে, জিলানি স্যার পেজে এখানে পেয়ে যাবে, এবং আর এমডি জিলানি স্যার জয় এখানে তোমরা শেয়ার করেছো সেই সংখ্যাটা জানাবা। তাহলে দেখো বৈশি হবে কি কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত গাছ ও তার ফল, তাহলে কাঁটাবিহীন হবে না, কাঁটাযুক্ত বড় গাছ না, কাঁটাবিহীন বড় গাছ না, কাঁটাযুক্ত ছোট গাছ ও তার কি হবে বলতো, ফল হবে। কাঁটাযুক্ত, এটা মনে রাখবা, কাঁটাযুক্ত ছোট গাছ ও তার ফল। তুগলক খাঁর উল্লেখ আছে যে রচনায়, আমরা এখন যেহেতু বিলাসী পড়ছি তুমি খুব সহজে উত্তর করতে পারবা যে বিলাসীতে যে তুগলক খাঁর কথা বলা হয়েছে, কিন্তু যখন সবগুলো পড়ার পর তুমি পরীক্ষার হলে যাবা তখন দেখো একটু নার্ভাস হয়ে যাবা যে আসলে এটা কোন গল্প থেকে বা কোন গল্পের চরিত্র। তাহলে কি হবে বলো। কাঁটাযুক্ত ছোট গাছ জানিয়েছো, নিরাশায় তুমিও অনেক মেনশন করেছো। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি আজকে পূর্বের ক্লাসের অনুযায়ী সর্বোচ্চ শেয়ার মেনশন করেছিলে। দেখো আবিদা ইসলাম, তুমি বইটি পাচ্ছ, তুমি তোমার পরিচয় বা ঠিকানা ইনবক্সে দিয়ে রাখবে। আর পরবর্তীতে আজকের ক্লাসে মানে সর্বোচ্চ রেসপন্স দেখছি নিরাশায় আছো, আরো 2 জন লাগবে, তোমরা একটু জানিয়ে দিবে। তাহলে দেখো তুগলক খাঁর উল্লেখ আছে যে রচনায়, সঠিক উত্তর হবে কি বিলাসী, কি হবে বিলাসী হবে। আমরা একটু থিওরি অংশ নিব। দেখো এই বিলাসী গল্পে কোন কোন জাতির কথা বলা হয়েছে, একটা হচ্ছে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ হলো হিন্দু বর্ণ প্রথার প্রথম বর্ণ। আমি কিন্তু লিখেছিলাম যে ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় আছে, তারপর হচ্ছে কি দেখো বৈশ্য আছে আর শূদ্র আছে। কায়স্থ হলো বাঙালি সনাতন ধর্ম অবলম্বী জাতি বিশেষ, যাদেরকে কায়েদ বলা হয়। তাহলে এইভাবে তুমি প্রতিটাই কিন্তু পেয়ে যাবা আমাদের বইয়ে। ডোম
হিন্দু ধর্মের একটি অন্যতম নিম্ন বর্ণ এবং তারা হচ্ছে মৃতদেহ সৎকারের পেশা যারা বেছে নেয়। ইংরেজ অর্থ দেখো ইংরেজ একটি জাতি গোষ্ঠীর নাম যারা ইংল্যান্ডের অধিবাসী। অর্থাৎ বিলাসী গল্পে এই 4টা জাতির কথা কিন্তু বলা হয়েছে। তাহলে কোন জাতির কোন বৈশিষ্ট্য সেটা কিন্তু আলোচনা করলাম। এরপরে দেখো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসের ছাত্র ছিল, যে ক্লাস সংক্রান্ত এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবা। বলো কোন ক্লাসের ছাত্র ছিল, একটু ঝটপট জানাও। আর যারা যুক্ত হয়েছো ভুল যাক, সমস্যা নাই। ভুল যাক, সমস্যা নাই, উত্তর করতে থাকো। তাহলে দেখো ফার্স্ট ক্লাস না, ফার্স্ট ক্লাস হবে না, ফার্স্ট হবে না, ফোর্থ আর একটা হচ্ছে থার্ড। আরো সহজ করে দিলাম, বলো এই দুইটার মধ্যে কোনটা হবে? সাইদুল ইসলাম, তোমার বাসা তো খুবই নিকটে, ফার্মগেটের কাছে, ফার্মগেটে এসে বইটা নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তাহলে সঠিক উত্তর হয়েছে কি হবে বলো তো? গ, এই যে থার্ড ক্লাস। পরের প্রশ্নটি দেখো, বিলাসী গল্পে উল্লেখ নাই, এটা গত বছর কিন্তু ঢাবিতে প্রশ্ন এসেছে। এই ধরনের প্রশ্ন কিন্তু এবারও কোনো না কোনো জায়গায় কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা পাবে। তাহলে এই যে বিলাসী গল্পে উল্লেখ আছে 3 জনের নাম আছে, 3 জনের নাম কিন্তু উল্লেখ আছে, একজনের নাম এই 4টা অপশনের মধ্যে একজনের নাম উল্লেখ নাই, সেই ব্যক্তিটা কে বলো? এবং প্রশ্নটা যেখানে দেখবা 3 জন ব্যক্তি বা 3টা বৈশিষ্ট্য আছে, আরেকটা অপশন তোমাকে বলে দিবে মানে নিচের কোন বৈশিষ্ট্যটি নাই বা কোন নামটি উল্লেখ ছিল না। 3 জন আছে বইয়ে, আরেকটা নাম বাইরে থেকে আনবে আর কি। তাহলে হুমায়ুনের নাম তুগলক খাঁ, ভূদেব বাবু, আরেকটা রয়েছে বাবর। তাহলে বলো কোনটা হবে, কোন নামটি নাই? একটু ঝটপট জানাও সঠিক উত্তর কি হবে। আমি তো বলেই দিব। তাহলে দেখো হুমায়ুনের নাম আছে, তুগলক খাঁ আছে, ভূদেব বাবু আছে, কিন্তু বাবরের নাম কিন্তু নাই। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে ঘ। পরের প্রশ্নটি দেখো, অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখলাম ভূদেব বাবু, ভূদেব বাবু সম্পর্কে কি বলা আছে? তিনি হচ্ছেন ভূদেব চন্দ্র মুখোপাধ্যায়, যিনি হচ্ছে 1825 থেকে 1894 খ্রিস্টাব্দ। তার যে সময়সীমা 19 শতকে বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃত ছিল। পথিকৃত মানে পথ প্রদর্শক। তাহলে প্রশ্ন এমন হতে পারে যে ভূদেব বাবু কত শতকের বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃত ছিল? মনে রাখবা সেটা হচ্ছে 19 শতক। এবং তিনি হিন্দু সমাজের যে নানা কুসংস্কার আছে তার বিরুদ্ধে মত ব্যক্ত করে আধুনিক মানুষ গঠনের লক্ষ্যে অনেক গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছিলেন। তাহলে এই তথ্যটা মনে রাখবো, 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃত মানে পথ প্রদর্শক ছিলেন ভূদেব বাবু। পরের অংশটুকু দেখো, সত্যযুগ। গতবার কিন্তু জাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইখান থেকে প্রশ্ন এসেছে এবং এইগুলো ছিল শব্দার্থের মধ্যে, শব্দার্থ থেকে কিন্তু প্রশ্ন আসে। আরেকটা বিষয় খেয়াল করবা, দেখো এই যে সত্যযুগ আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন রয়েছে তারা হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক বের হয়েছে, অতি সত্বর কিন্তু সংগ্রহ করে নিবে। এবার দেখো হিন্দু পুরাণে বর্ণিত 4টা যুগ আছে, 4টা যুগের প্রথম যুগের নাম হচ্ছে সত্যযুগ, যখন সমাজে অসত্য এবং অন্যায় একেবারেই ছিল না। তাহলে প্রশ্নটা এমন আসতে পারে যে সত্যযুগ এটা কোন স্তর বা কোন যুগ ছিল? এটা দেখো প্রথম যুগ, এবং যখন সমাজে অসত্য অর্থাৎ এবং অন্যায় একেবারেই ছিল না সেটা হচ্ছে এই সত্যযুগ। এবং যে 4টা যুগ ছিল সেই 4টা যুগের মধ্যে প্রথম যুগ হচ্ছে সত্যযুগ। কলিযুগ, এই দুইটার মধ্যে থেকে একটা তোমরা কমন পাবা, হয় সত্যযুগ থেকে না হয় কলিযুগ থেকে। তাহলে হিন্দু পুরাণে বর্ণিত 4টা যুগ ছিল, সেই 4টা যুগের সেই যুগ হচ্ছে কলিযুগ, যেখানে অন্যায় অসত্য অধর্মের বাড়াবাড়ি ঘটবে। তাহলে দেখো এই কলিযুগে তোমার হচ্ছে সেই যুগ এবং এখানে অন্যায় অসত্য ধর্মের বাড়াবাড়ি ঘটবে। আর যেটা সত্য যুগ ছিল সেটা প্রথম যুগ, যেখানে অন্যায় অসত্য নাই। বাঙালির বিষ, এইখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে, এখানে 7 স্টার দিয়ে রাখছি। প্রশ্নটা এমন থাকতে পারে যে বিলাসী গল্পে বাঙালির বিষ বলতে কি বোঝানো হয়েছে? তাহলে বাঙালির বিষ বলতে এটা ব্যঙ্গার্থে, ব্যঙ্গ করে বলেছেন বাঙালির ক্রোধ বিদ্বেষ, অর্থাৎ বাঙালির যে রাগ বা ক্রোধ সেটা হচ্ছে কি বলতো? ক্ষণস্থায়ী। কি বলতো? এই যে মনে রাখবা, ক্ষণস্থায়ী। সাপের বিষের মতো অব্যর্থভাবে কার্যকর নয়। তাহলে বাঙালি একটা রেগে আছো তুমি, কিছু সময় পরে দেখবা মানে তুমি আবার ওই মানে হাসি খুশি মুডে চলে যাবা। তাহলে এই যে রাগটা এটা ক্ষণস্থায়ী, দীর্ঘ সময় থাকে না। তাহলে মনে রাখবা এই যে বাঙালির বিষ এটা লেখক ব্যঙ্গার্থে বলতে চেয়েছেন এবং এটা কি এর স্থায়ী হতে ক্ষণস্থায়ী। এবার বলো মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল কোন সাপ? তাহলে দেখো আমাদের ক্লাসের স্লাইডগুলো ব্যাখ্যা সহকারে পেতে হলে অবশ্যই আমার আইডিতে
পোস্ট করা হবে। আর হচ্ছে সবগুলো তথ্য দেখো আমাদের বইয়ে যে এত সুন্দরভাবে সাজানো রয়েছে, তুমি এক বইয়ের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছ। এবং আমি যে এই টপিকগুলো প্রতিনিয়ত পড়াচ্ছি, এটা যদি তোমার কাছে বইটা থাকতো, হিউজ পরিমাণ যে এমসিকিউ আছে সেগুলো তুমি প্র্যাকটিস নিজেই করতে পারতে। এবং এই বইয়ের বাইরে থেকে কিন্তু তুমি শতভাগ এখান থেকে কমন পেয়ে যাবা। 83টা শেয়ার হয়েছে। আরো আমি শেয়ার চাচ্ছি, কারণ তোমরা শেয়ার করলেই তো বই পাবা, তাহলে শেয়ার করবা না কেন বলো? তাহলে দেখো কালকে উঠো, তারপরে রয়েছে এখানে বলে কালকে উঠে উদয় নাগ, খরিশ গোখরো আর একটা চন্দ্রবোরা। যদি বলা হয় রাসেল ভাইপার কিন্তু হবে না, বুঝছো? অনেকে অপশনে থাকতে পারে যে রাসেল ভাইপার, তাহলে রাসেল ভাইপার কিন্তু হবে না, জাস্ট এটা বললাম আর কি, অপশন অনেক সময় থাকতে পারে। তাহলে মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে গ, খরিশ গোখরো হবে। কি হবে বলতো? খরিশ গোখরো। প্রণব জয়দার অসংখ্য ধন্যবাদ। উৎসুঙ্গ শব্দের অর্থ কি? অনেকে এই শব্দটা শোনেনি, বুঝছো? কিন্তু এই ধরনের যেগুলো তোমার দেখবা মূল বই বা আমাদের যে বইটা রয়েছে, যে অংশে খালি থাকবে মানে সাদা থাকবে, মনে রাখবা এখান থেকে প্রশ্নটা সেট হবে। এই জন্য তোমার কাছে হাইলাইটার থাকুক আর লাল কালি বা যে কোনো, তুমি একটা শব্দ মানে কোনো শব্দ বাকি রাখবা না, তুমি যেটাই বাকি রাখবা মনে করবা যে ওইটা মানে পরীক্ষা এসেছে। এবং ঢাবিতে দেখো মূল বই থেকে কিন্তু প্রশ্নটা বেশি আসবে, আমরা সেভাবেই কিন্তু সাজিয়ে রেখেছি প্রতিটা অংশই। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? উৎসুঙ্গ শব্দের অর্থ কি? উৎসুঙ্গ শব্দের অর্থ কি? সঠিক উত্তর এই যে বলেছে উচ্ছৃঙ্খল না, এটা উৎসর্গ হবে। কি হবে বলতো? উৎসর্গ। যাদের হয়নি অনেকে গণহারে সি উত্তর করেছে, এটা মিলিয়ে নাও ঘ। দেখো ঠিক যেন ফুলদানিতে বাসি ফুলের মতো, যারা একাডেমিকে আছে এবং ঢাবিতে তো রিটেন পরীক্ষা হচ্ছে, রিটেন আছে, এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, খুলনায় আছে, সেই ক্ষেত্রে প্রশ্নটা এমন থাকতে পারে, ঠিক যেন ফুলদানিতে বাসি ফুলের মতো। দেখো এখানে এই লাইনটা দিয়ে তোমাকে বলবে আলোচ্য উক্তিটি বিশ্লেষণ করো, তাহলে কার সম্পর্কে বলা হয়েছিল সেটা আগে বলবা। তাহলে দেখো লেখক বিলাসী শারীরিক অবস্থার বর্ণনা করতে গিয়ে উদ্ধৃতাংশটি বর্ণনা করেছেন, অর্থাৎ মৃত্যুঞ্জয়কে যখন অসুস্থ ছিল তখন বিলাসী কিন্তু তার পাশে থেকে তাকে শুশ্রূষা অর্থাৎ সেবা যত্ন তাকে করেছে। অর্থাৎ এখানে দেখো বিলাসী দিন রাত অক্লান্তভাবে সেবা শুশ্রূষার মাধ্যমে, শুশ্রূষা এটা একটু বানান কমেন্টে লেখো, এটার মানে হচ্ছে সেবা যত্ন, এই বানানটা কিন্তু পরীক্ষায় আসে যে শুশ্রূষা। তাহলে দিনরাত অক্লান্তভাবে সেবা শুশ্রূষার মাধ্যমে মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তুললেও নিজের শরীরের প্রতি যত্ন নেয়নি, অর্থাৎ তার যে অক্লান্ত বা যে পরিশ্রমটা করেছে তার জন্য তার যে শারীরিক অবস্থাটা অবনতি হয়েছে সেই বিষয়ের অবতারণা করা হয়েছে এখানে। তাই তাকে লেখক বাসি ফুলের সাথে তুলনা করেছেন। তাহলে বাসি ফুলের সাথে কাকে তুলনা করা হয়েছে? বিলাসীকে। কাকে বলতো? বিলাসীকে তুলনা করা হয়েছে। এবার দেখো আমাদের যে মানবিক সেটের বইগুলো রয়েছে, অর্থাৎ বাংলা বিচিত্রা, ইংরেজি, তারপরে হচ্ছে দেখো ইংলিশ বিচিত্রা, রিটেনের রয়েছে, জয়কলি জিকে রয়েছে। এখানে চান্স অর্থাৎ গত বছরের যে প্রশ্ন কমনের হারটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা এই বইগুলো সংগ্রহ করো, তাহলে তোমার যে সম্পূর্ণ প্রিপারেশন আমরা কিন্তু ফ্রি ক্লাসের মাধ্যমে তোমাকে সম্পন্ন করব, এবং শুধু এটাই না, তুমি পরীক্ষা দিতে পারবা। এবার বলো, বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। হ্যাঁ, এটা মানলাম। তাহলে কোন সংখ্যায়? এটা 7 স্টার পাবাই পাবা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়। বলো কি হবে? একটু ঝটপট জানাও সঠিক উত্তর কি হবে, একটু ঝটপট জানিয়ে দাও যে এটা কোন সংখ্যায়। বৈশাখ আছে, জ্যৈষ্ঠ আছে, বৈশাখ 1326 আছে। দেখো জ্যৈষ্ঠ তো হবে না, এই দুইটা আগে বাদ, বৈশাখ থেকে হবে। এখন তোমাকে জানতে হবে যে এটা 1325 নাকি হচ্ছে 1326, এই দুইটা থেকে। আমি আরো সহজ করে দিলাম, বলো কি হবে? 1325 হবে নাকি 1326? তাহলে মিলিয়ে নাও, আমি বলছি দেখো এখানে সঠিক উত্তর হবে ক, বৈশাখ 1325। বৈশাখ 1325 হবে। পরের প্রশ্নটি, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বিলাসী গল্পে এই কথাটি কার ছিল? দেখো এখানে বলেছে রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি, এখানে খেয়াল করো কি আছে। তাহলে মনে রাখবা
যেসব প্রশ্নের উত্তর তুমি ইশারা ইঙ্গিতে দিতে পারবে, অর্থাৎ ইয়েস নো করছেন, সেটা কি বলতো, ইয়েস নো করছেন। বা যেসব প্রশ্নের উত্তর তুমি ইশারা ইঙ্গিত দিতে পারো, আমি যদি বলি যে তুমি কি ভাত খেয়েছো, তুমি ইশারা ইঙ্গিত দিতে পারবা হ্যাঁ। আর যদি আমি বলি তোমার নাম কি, তুমি তো এটা ইশারা ইঙ্গিতে দিতে পারবা না, সেই ক্ষেত্রে সেটা কি হবে বলতো, এই যে কয় দীর্ঘিকারে কি হবে, এবং এটাকে বলা হয়, দেখো বিস্তারিত ভাবে বলা, এটা হচ্ছে WH করছেন। তাহলে মনে রাখবা, যেই কি তুমি ইশারা ইঙ্গিতে উত্তর দিতে পারবা ইয়েস নো করছেন, সেটা হবে কি বলতো, অব্যয় হবে। আর যেটা তুমি বিস্তারিত ভাবে বলবা সেটা হবে কি বলতো, সর্বনাম হবে। কি হবে, সর্বনাম। এই দুইটা কিন্তু পরীক্ষায় আসে, যেহেতু সামনে কি এসেছিল এজন্য এটা আলোচনা করলাম। তাহলে এই উক্তিটি কার ছিল, বিলাসী মৃত্যুঞ্জয় নেড়া নাকি আত্মীয়, আত্মীয় হবে না বলেছে। গল্পে এই উক্তিটি কার ছিল, বলো কি হবে। অনেকে মৃত্যুঞ্জয় উত্তর করেছো, মৃত্যুঞ্জয় কি কার উক্তি ছিল, হাতে গোনা কয়েকজন উত্তর করছো। তাহলে দেখো এটা কি হবে, এই যে বিলাসী। মৃত্যুঞ্জয় তো এখানে আসবে না। পরের প্রশ্নটি দেখো, কামচকাটকা বলতে এই বিলাসী গল্পে কি বলা হয়েছে, দেখো প্রকৃত উচ্চারণ হবে কাম চাটকা। রাশিয়ার অন্তর্গত, অন্তর্গত বানানটা কমেন্টে লেখো, অন্তর্গত বানান আর একটা আছে উপরযুক্ত বানান, এখানে কিন্তু রেফ হবে। তাহলে রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর পূর্বে অবস্থিত একটি উপদ্বীপ। গতবার খুলনা বিশ্ববিদ্যালয়ে এসেছিল দ্বীপ কোন সমাস, দ্বীপ, তাহলে উপদ্বীপ এটাও আসতে পারে, এটা অব্যয়ভাব সমাস হবে। দ্বীপের দেখো হচ্ছে উপজেলা আছে, উপদ্বীপ আছে, অব্যয়ভাব সমাস, এটা পূর্বপদের অর্থের প্রাধান্য পায় এখানে। এবং এখানে প্রচুর স্যামন মাছ পাওয়া যায় বলে দ্বীপটি স্যামন মাছের দেশ নামেও পরিচিত, এবং রাজধানী শহরের নাম হচ্ছে পেট্রো পাভলোভস্ক। তাহলে এই তথ্যগুলো কিন্তু তোমার সবগুলোই আলাদা আলাদা ভাবে দেওয়া আছে আমাদের বইয়ে। প্রকৃত উচ্চারণটা কি, তারপরে দেখো কোন জায়গা, রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর পূর্ব অবস্থিত একটি উপদ্বীপ এ কামচকাটকা। এরপর দেখো এডেন, এটা মনে রাখবা লোহিত সাগর আরব সাগরের প্রবেশপথে আরব দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বন্দর, এবং এই বন্দরটা কিসের জন্য বিখ্যাত ছিল, প্রত্যেকে একটু কমেন্টে লিখবা, লবণ তৈরির জন্য, লবণ তৈরির জন্য বিখ্যাত ছিল। প্রশ্নটা এমন আসতে পারে, লবণ এর সন্ধি বিচ্ছেদ কি, আমরা পরবর্তী লেকচারে তো সন্ধি বিচ্ছেদ করব, এখন যেহেতু সামনে এসেছে এজন্য মনে রাখবা লো যোগ অন হবে। কি হবে বলো তো, লো যোগ অন কিভাবে হলো সেটা আমরা পরবর্তী লেকচারে কিন্তু এটা বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো কিভাবে পড়তে হবে। লবণ, এটা হচ্ছে এডেন, এটা সামুদ্রিক বন্দর এবং এটা লবণ তৈরির জন্য বিখ্যাত। এখন তোমাকে জানতে হবে এই লবণের সন্ধি বিচ্ছেদ কি, যেটা পরীক্ষায় আসে, সাথে সাথে কিন্তু করে দিলাম। 106টা শেয়ার করেছো, ধন্যবাদ যারা শেয়ার করেছো, তোমরা তোমাদের প্রাপ্য সম্মানিটা পাবে। সাইবেরিয়া সংক্রান্ত কি বলা হয়েছে দেখো, এশিয়ার উত্তরে রাশিয়ার অন্তর্গত এশিয়ার উত্তর অঞ্চলীয় বিস্তীর্ণ ভূভাগকে বলা হয় সাইবেরিয়া, এবং এশিয়া মহাদেশের 1/3 অঞ্চল এর মধ্যে রয়েছে। এর মধ্যে আছে দেখো তুন্দ্রা আছে, সরল বর্গীয় বৃক্ষের অরণ্য আছে, তারপর দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়া চালু হওয়ার পর এখানে বহু শহর গড়ে উঠেছে। এই তথ্যগুলো মনে রাখবে। এখানে আরেকটা দেখো সাধারণ জ্ঞানে এই প্রশ্নটা আসে যে পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদও এখানে অবস্থিত। তাহলে প্রশ্নটা এমন আসতে পারে, বৈকাল যে গভীরতম হ্রদ আছে তার অবস্থান কোথায়, তাহলে কি হবে বলতে, সাইবেরিয়া হবে, সাইবেরিয়াই। পার্সিয়া, পারস্য বা ইরান দেশ, পারস্য বা ইরান দেশ হচ্ছে পার্সিয়া। আর 1935 সাল পর্যন্ত বহির্বিশ্বে ইরান কি নামে পরিচিত ছিল, পারস্য নামে পরিচিত ছিল। আবার কেউ ভেবো না এটা সাধারণ জ্ঞান ক্লাস হচ্ছে না, এটা হচ্ছে বিলাসী গল্পের মধ্যে এই যে এই তোমার কি ওয়ার্ডগুলো ছিল, পারস্য ছিল, পার্সিয়া ছিল, এডেন ছিল, কামচকাটকা ছিল, সেটা বিস্তারিত আলোচনা করা হলো। এরপরে দেখো তুঘলক খাঁ সম্পর্কে বলা হয়েছে কি, ভারতবর্ষের ইতিহাসে তুঘলক খাঁ কোন সম্রাট ছিলেন না। ইতিহাসে যে 3 জন বিখ্যাত তুঘলক সম্রাটের নাম পাওয়া যায় তারা হলেন কে কে দেখো, গিয়াসউদ্দিন তুঘলক, মোহাম্মদ তুঘলক আর ফিরোজ তুঘলক। এবার একটা এমসিকিউর উত্তর করো। মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন ছিল, তাহলে আম কাঁঠালের যে বাগানটা ছিল তার আয়তন কত ছিল বলো তো, ঝটপট জানাও। আয়তনটুকু বলে দাও একটু ঝটপট। এই যে সংখ্যাগত তথ্য থেকে কিন্তু প্রতি বছরই একটা প্রশ্ন থাকে, সংখ্যাগত তথ্য থেকে প্রতি বছরই একটা করে প্রশ্ন থাকে। তাহলে এখানে কি হবে বলো, যে শিক্ষামূলক গ্রুপ আছে এইচএসসি 25, 26, 27 এর উত্তেজিত 27 যারা আছো, এখানে অনেকেই ক্লাস করছো, পেইড ব্যাচেরও আছো, আর যে বিভিন্ন যে শিক্ষামূলক গ্রুপ আছে সেখানে একটু শেয়ার করে দাও।
আমি তো উত্তর বলেই দেবো, তোমরা নিজেরা একটু উত্তর করো কি হবে। তাহলে সঠিক উত্তর দেখো মিলিয়ে নাও, এটা হবে 20-25 বিঘা। কি হবে বলো তো? সঠিক উত্তর হবে খ, 20-25 বিঘা হবে। সঠিক উত্তর হবে খ, 20-25 বিঘা। তাহমিনা হলদার, ধন্যবাদ তোমাকে। পরের প্রশ্নটি দেখো, ধূসনি হলো কি? আমরা একটা দেখে আসলাম একটু আগে, যে হচ্ছে কি ছিল শব্দটা, যে কাঁটাযুক্ত গাছ, ছোট গাছ ও তার ফল। আর এখানে বলেছে ধূসনি। এই ধূসনি দ্বারা কি বোঝায় বলো? বাঁশের ছুরি, মাটির পাতিল, পিঠা নাকি চুলা? বলো কি হবে? এখানে আরেকটা বিষয় মনে রাখবা যে চুলা কোন শ্রেণীর শব্দ। শব্দের শ্রেণী বিভাগ থেকে প্রতি বছরই একটা বা দুইটা প্রশ্ন থাকে। এই চুলা হচ্ছে দেশি শব্দ। কি হবে বলো তো? চুলা হচ্ছে দেশি শব্দ, এটা একটু মনে রাখবা। আর আমাদের এখানে বলেছে ধূসনি কি, বা ধূসনি হচ্ছে, আমি তো বলে দিলে হয়ে গেল উত্তর, তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। অনেকে ক জানিয়েছো, ধন্যবাদ। মিঠুন বড়ুয়া, ধন্যবাদ তোমাকে, 14 ক জানিয়েছো। হ্যাঁ, সঠিক উত্তর হবে দেখো বাঁশের ছুরি। কি হবে? বাঁশের ছুরি। পরের অংশটুকু দেখো, অর্থাৎ বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় সম্পর্কে কোন কোন তথ্য এখানে আছে। শুরুতেই দেখো, মৃত্যুঞ্জয়ের চরিত্রের যে বৈশিষ্ট্য, তার মধ্যে আমরা দেখতে পাই সরলতা, উদারতা, প্রেমিক মনা এবং প্রথা বিরোধী ছিল সে। অর্থাৎ সে যে বিলাসীর কাছ থেকে যে ভাত খেয়ে অন্ন পাপ করেছে, যে পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই, তারপরে আমরা এখানে দেখতে পাই যে সে প্রথা বিরোধী, সেই প্রথার পক্ষে কিন্তু সে ছিল না, বিপক্ষে ছিল। মৃত্যুঞ্জয় নামের অর্থ হচ্ছে যিনি মৃত্যুকে জয় করেন, যিনি মৃত্যুকে জয় করেন। দেখো এই সুন্দরভাবে প্রতিটা তথ্য কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা রয়েছে আমাদের বাংলা বিচিত্রা বইয়ে। যারা এখনো সংগ্রহ করনি, অতি সত্ত্বর সংগ্রহ করে নাও। এবার দেখো মৃত্যুঞ্জয়ের পড়াশোনা, অর্থাৎ ক্লাস সংক্রান্ত যে তথ্যগুলো আছে, সেখান থেকে একটা মার্ক কমন পাবে। এখানে দেখো যে ক্লাসে উঠবার খবর নাই, সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস। যে ক্লাসে পড়ার ইতিহাস কখনো জানা যায় না, সেটা হচ্ছে ফোর্থ ক্লাস হবে। কি হবে? ফোর্থ ক্লাস। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? থার্ড ক্লাস। এটা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পাবেই পাবে। তোমরা একটু কমেন্টে করে রাখো এটা থার্ড ক্লাসে পড়তো, এটা একটু কমেন্ট করো। আমরা কেউই জানিতাম না মৃত্যুঞ্জয় প্রথম কবে থার্ড ক্লাসে উঠেছিল, অর্থাৎ তার সম্পর্কে এই তথ্যগুলো কিন্তু বলা হয়েছে। প্রত্নতাত্ত্বিকের গবেষণায় বিষয় মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ার ইতিহাস জানা যায়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, মৃত্যুঞ্জয়ের বৈশিষ্ট্য ছিল না নিচের কোনটি, বা নিচের কোনটি মৃত্যুঞ্জয়ের বৈশিষ্ট্য চরিত্রের। তাহলে তার মধ্যে দেখো সরলতা দেখতে পাই আমরা, উদারতা দেখতে পাই, প্রেমিক মনা দেখতে পাই এবং প্রথা বিরোধী দেখতে পাই। আমরা বর্তমান সমাজে কিন্তু এমন যে প্রেমের একটা মহৎ একটা মহিমা, এটা কিন্তু ফুটে ওঠে না। যেটা আমরা দেখতে পাই বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের মধ্যে, তাদের দুই মানব মানবীর মধ্যে অসাধারণ প্রেমের মহিমা কিন্তু ফুটে উঠেছিল। যদিও জাতিভেদ প্রথার মধ্যে, বা একটা প্রথা ছিল তাদের মধ্যে, যে উঁচু জাত এবং নিচু জাতের মধ্যে যে সম্পর্কটা ওইভাবে হবে না, অন্য পাপ করেছে, তারপরে আমরা দেখতে পাই যে মৃত্যুঞ্জয় বিলাসীর মধ্যে একটা অসাধারণ প্রেমের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। যার কারণে এই যে মৃত্যুঞ্জয়কে সাপে, খরিজ গোকরো সাপ মানে দংশন করার পর মারা গিয়েছিল, তার 7 দিন পর তোমার বিলাসী বিষ পানে আত্মহত্যা করেছিল। এমন তোমার চিত্রটা দেখো অনেকটা ছায়াছবির মতো বা সিনেমার মতো তোমার সামনে ফুটে উঠছে। তাহলে এমনটা, এই প্রেক্ষাপটটা কিন্তু বর্তমান সমাজে খুবই কম দেখা যায়। আরো কিছু তথ্য আছে দেখো, তার হচ্ছে কি ছিল, এটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান ছিল। তার মধ্যে একটা প্রকাণ্ড কি ছিল, পুরো বাড়ি ছিল। আর ছিল জ্ঞাতি খোরাক, কার সম্পর্কে বলা হয়েছে? এটা মৃত্যুঞ্জয় সম্পর্কে বলা হয়েছিল। এরপরে দেখো এটা আসতে পারে, কাগজ তো ইঁদুরে আনতে পারে। বিলাসী গল্পে উক্তিটি করেছিল কে বলতো? যখন সাপ ধরতে গিয়েছিল, তখন বিলাসী কিন্তু একটা উক্তি করেছিল যে এখানে তো অনেকগুলো কাগজ রয়েছে, বা হচ্ছে 2টা সাপ থাকতে পারে, এমন একটা উক্তি করেছিল। তখন মৃত্যুঞ্জয় বলেছিল, আরে কাগজ তো ইঁদুরে আনতে পারে। তাহলে এই উক্তিটি কার ছিল বলতো? এই উক্তিটি ছিল হচ্ছে মৃত্যুঞ্জয়ের। সবাই করে, এতে দোষ কি? উক্তিটি হচ্ছে মৃত্যুঞ্জয়ের। অর্থাৎ উক্তি থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, উক্তি থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, যে কাগজ তো ইঁদুরে আনতে পারে, বিলাসী গল্পে উক্তিটি করেছিল কে বলতো? মৃত্যুঞ্জয়। কে করেছিল? মৃত্যুঞ্জয় করেছিল। এবার বলো, বিলাসী গল্পে ব্যবহৃত ফোর্থ ক্লাস বর্তমানে কোন শ্রেণীকে নির্দেশ করে? থার্ড ক্লাস আমরা দেখতে পাই অষ্টম শ্রেণী, তাহলে ফোর্থ ক্লাস কি হবে? একটু ঝটপট জানাও তো। 118টা শেয়ার হয়েছে, যারা শেয়ার করেছে অবশ্যই বই পাবা। একটু ধৈর্য ধরে রাখো, আমি আজকে ঘোষণা দিয়ে দিব। সামিয়া সারা, আগে ভালোভাবে
পড়াশোনা করো, ঢাবিতে চান্স পাও, ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, মানে ওইগুলো অটো হয়ে যাবে, বুঝছো? বলো সঠিক উত্তর কি হবে, সপ্তম নাকি হচ্ছে অষ্টম, এই দুইটার মধ্যে থেকে একটা বলো কি হবে। চতুর্থ নবম বাদই দিলাম আমি, তাহলে বাকি থাকে ক আর ঘ, এই দুইটার মধ্যে সঠিক উত্তর কি হবে, সপ্তম নাকি অষ্টম? দেখি কে আগে উত্তর করতে পারবে। এই যে উত্তরের জন্য কিন্তু আমাদের প্রতিনিধি টিম আছে, দেখছেন উনি সর্বোচ্চ আগে সবার আগে উত্তর করবে, তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছো এক বইয়ে মধু সবকিছু আছে, সকল গদ্য পদ্য নাটক উপন্যাস সবকিছু এক বইয়ে। এমডি রাজসান রিয়া, তুমি সর্বোচ্চ যদি শেয়ার মেনশন করো ওই প্রমাণটা আমার ইনবক্সে দিবে, আমি যাচাই বাছাই করে তুমি পাবে কিনা আমি সেটা বলে দিব। তাহলে সঠিক উত্তর কি হবে বলতে, যে সপ্তম শ্রেণী। পরের প্রশ্নটি দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান কত সালে? আমি কিন্তু বেসিক পড়িয়ে এসেছি একটু, মানে শুরুতেই বেসিক পড়িয়েছি, তারপরে কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করছি। বলো কি হবে। সঠিক উত্তর কি হবে একটু ঝটপট জানাও, যে তিনি কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পান, এটা তো ঠিক আছে, কিন্তু কত সাল, 1972 নাকি 36, এই দুইটার মধ্যে থেকে একটা হবে, বলো। আচ্ছা এইচএসসি 27-এর কেউ আছে এখানে, মানে উত্তেজিত 27 কেউ আছে কিনা বলো। সুমাইয়া আহমেদ সুমা জানিয়েছো 15 ক, আমরা 16 নম্বরে আছি, 1972 আর 1936, এই দুইটার মধ্যে কোনটা হবে বলো। এমনি তানভীর ইসলাম বলেছে ঘ নম্বর, অনেকেই ঘ জানিয়েছো, ধন্যবাদ যারা ঘ জানিয়েছো। হ্যাঁ সঠিক উত্তর হবে 1936 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান। এবার দেখো ন্যাড়ার আত্মীয় সম্পর্কিত কিছু তথ্য আছে, যেমন ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না, এই উক্তিটি ছিল কার বলতো, ন্যাড়ার এক আত্মীয়ার। এরপরে হোক কাজ তুমি বসো, উক্তিটি ছিল ন্যাড়ার আত্মীয়। তাহলে মনে রাখবা এই দুইটি উক্তি, একটা ওরে বাপরে এটা মনে রাখবা, আর একটা হোক কাজ, এই দুইটা হচ্ছে ন্যাড়ার এক আত্মীয়ের উক্তি ছিল। অর্থাৎ উক্তি থেকে যদি কোনো প্রশ্ন আসে, এত সময় যেগুলো আলোচনা করলাম এর ভিতর থেকেই পাবা। জ্ঞাতি খুড়া সম্পর্কিত কিছু তথ্য আছে বিলাসী গল্পে, যেমন খুড়া হচ্ছে মৃত্যুর বংশের লোক, একটু কমেন্টে লেখো কোন বংশের লোক, এটা মনে রাখবা মৃত্যুর বংশের লোক। অন্নপাপ, বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আছে, উক্তিটি কার ছিল বলতো, খুড়া। এই উক্তিটি ছিল হচ্ছে খুড়ার, অর্থাৎ অন্য পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই, এই উক্তিটি ছিল খুড়ার। গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল, এই উক্তিটি কার ছিল, মৃত্যুঞ্জয়ের খুড়ার উক্তি ছিল। অর্থাৎ রসাতলে যাওয়া মানে অধপতনে যাওয়া। না পেলে এক ফোঁটা আগুন, না ফেলে দেখো, না পেলে একটা পিণ্ডি, না হলো একটা ভুজি উৎসঙ্গ, এই উৎসঙ্গ মানে হচ্ছে উৎসর্গ, এই উক্তিটি ছিল হচ্ছে জ্ঞাতি খুড়ার। তাহলে বিগত বছরে কোনগুলো এসেছে দেখো, তিনি কোন বংশের ছিল, তারপরে যে অন্নপাপ বাপরে এটা কার উক্তি ছিল, খুড়ার উক্তি ছিল। গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল, গতবারই এটা এসেছে, তাহলে এই উক্তিটি ছিল কার বলতো, মৃত্যুঞ্জয়ের খুড়ার উক্তি ছিল। ক্লিয়ার। অনেকে আইডির নাম দেখো, আমি আরেকবার কমেন্ট করে দিচ্ছি। জিলানি হাসান জয় বলছি, আমার আইডি হচ্ছে এমডি জিলানি হাসান জয়। যারা সর্বোচ্চ শেয়ার করেছো মেনশন করেছো, আমার আইডিতে একটা এসএস দিয়ে রাখবা। দেখো কমেন্ট করেছি, এবং পূর্বের যে 6টা লেকচার আছে সবগুলো এখানে আমার আইডিতে শেয়ার করা আছে, বা জিলানি স্যার এখানে পিডিএফটা পেয়ে যাবে। দেখো এমন করে মানুষ ঠকাইও না, এই উক্তিটি কার ছিল। এবং দেখো এরপরে দেখো একটা কি আছে, তোমার কমা আছে, যেমন বলা হয় ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, তাহলে ওগো বলে কাউকে ডাকার জন্য বা আহ্বান করার জন্য আমরা যেগুলো বলি, যেমন ওগো বলে আমি ডাকছি, যেমন হচ্ছে লাইলা হচ্ছে বলে না মামুনকে, মামুন তুমি যেও না অন্য কোথাও। তাহলে এই যে কাউকে ডাকা বা আহ্বান করার জন্য আমরা যেটা বলি এটা হচ্ছে সম্বন্ধ পদ, এবং মনে রাখবা এই সম্বন্ধ পদের পরে কি বসে বলো তো, কমা বসে, এই যে কমা বসেছে। তাহলে দেখো এমন করে মানুষ ঠকায়ও না, এই উক্তিটি কার ছিল। হ্যাঁ জয় থেকে জয়কলি, মানে নামটা মিল আছে, জয়কলি জাহাঙ্গীরনগর, বোঝা গেছে। জয়, আমার নাম জয়, আমি জয়কলিতে ক্লাস নিচ্ছি, এবং জয়কলি থেকে দেখো তারপরে ভার্সিটি জাহাঙ্গীরনগর, মানে সব বর্গীয় জ দিয়ে। তাহলে কি হবে এখানে, সঠিক উত্তর হবে বিলাসী উক্তিটি করেছিল। বিলাসী বলেছিল যে দেখো এমন করে মানুষ ঠকায়ও না, এমন করে মানুষ ঠকায় না, উক্তিটি ছিল কার বলতো, বিলাসীর উক্তি ছিল।
টিকিয়া থাকায় চরম সার্থকতা নয়, বাক্যাংশটি কোন গদ্য থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নটা গতবারও এসেছে। দেখো তুমি যখন সবগুলো কবিতা অর্থাৎ ফুল সিলেবাস থেকে, কিন্তু গতবারও ঢাবিতে তোমার এসেছে বিভীষণপতি মেঘনাদ, এই কবিতাটা দেখো ফুল সিলেবাসে মানে আছে, শর্ট সিলেবাসে নাই, তারপরে এখান থেকে প্রশ্ন আসে। সুচেতনা থেকেও কিন্তু গতবার এসেছে, আজকেও সুচেতনা কবিতাটি আলোচনা করবো, এ টু জেড সব, অর্থাৎ তোমাকে সবকিছু পড়েই পরীক্ষার হলে যেতে হবে। গদ্য এটা হচ্ছে বানান, এটার উচ্চারণ পরীক্ষা আসতে পারে। মনে রাখবা প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ থাকে, এই অ এর জন্য উচ্চারণটা ও হয়ে যায়। তাহলে গ এর সাথে কি আছে? গ, একটা অ আছে কিন্তু আদ্য অ। তাহলে এটা কি হবে বলতো? এই যে গদ, তারপরে কি হবে বলতো? দ হবে, গদ্য উচ্চারণ। তাহলে এই টিকে থাকায় চরম সার্থকতা নয়, এই বাক্যাংশটি, বাক্যের এই অংশটি নেওয়া হয়েছে বিলাসী গল্প থেকে। কোন জায়গা থেকে বলতো? বিলাসী থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর হচ্ছে গ। এরপরে দেখো বিলাসী গল্পে কোরস সংক্রান্ত সম্পর্কিত তথ্য, অর্থাৎ রাবিতে, চবিতে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। অর্থাৎ দেখো কোরস বলতে বুঝিয়েছে দূরত্বের একক বিশেষ, বর্তমানে এটি অপ্রচলিত, মানে প্রচলন নাই। এক কোরস মানে কি? 2 মাইলের একটু বেশি, অর্থাৎ 8000 হাত পরিমাণ, অর্থাৎ 3.5 কিলোমিটার। একটু বিস্তারিত আমরা আমাদের বইয়ে আলোচনা করে দিয়েছি। 4 কোরস সেটা হচ্ছে 8 মাইলের বেশি। নেরা স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই 2 কোরস পথ হাঁটিয়া, কেবল যাওয়া মানে যাওয়ার জন্য শুধুমাত্র যায়, সেটা হচ্ছে 2 কোরস। আর যাওয়া আসা বললে সেটা কি হবে বলতো? 2 আর 2 কত হবে? 4। আশা করি এটা বুঝতে পেরেছো। স্যার আপনার পড়াগুলো খুবই মিস করি। হ্যাঁ, এখন দেখে নাও। এবং ন্যাড়া এবং গল্পকথক, প্রশ্নটা এমন আসতে পারে বিলাসী গল্পে গল্পকথক কে ছিল, সেক্ষেত্রে দেখো ন্যাড়া, তার সম্পর্কে কি কি আছে দেখো বৈশিষ্ট্য। ন্যাড়া বিলাসী গল্পের গল্পকথক এবং ন্যাড়ার জবানিতেই অধিকাংশ যে গল্পটি মানে বিবৃত হয়েছে, যেমন আমরা দেখতে পাই অপরিচিতা গল্পে তোমার উত্তম পুরুষের জবানিতে লেখা, স্বয়ং বক্তা হচ্ছে উত্তম পুরুষ। ন্যাড়ার বয়স 40-এর কোঠা পার, অর্থাৎ 40-এর কোঠা বলতে বোঝায় হচ্ছে দেখো 40 থেকে 49 বছর পর্যন্ত বয়স সীমা। এইখান থেকে তোমরা একটা আমার কমন পাবা, 7 স্টার দিয়ে রাখছি, এবং আমাদের বইয়ে কিন্তু এইভাবে প্রত্যেকটা আলাদাভাবে সাজানো রয়েছে। সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিয়াছিলাম, এই উক্তিটি কার বলতো? গল্পকথকের। এবং এই সাপের বিষ দ্বারা বুঝিয়েছে কি বলতো? ক্ষণস্থায়ী, অর্থাৎ বাঙালির যে হচ্ছে রাগটা সেটা দীর্ঘস্থায়ী থাকে না, সেটা কি হবে বলতো? ক্ষণস্থায়ী। 18 বয়স, দেখো বয়স 18 কি 28 ঠাউর করিতে পারিলাম না, এই উক্তিটি ছিল ন্যাড়ার। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, অর্থাৎ মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করার কারণে, অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু তোমার বিলাসী তার যে শারীরিক অবস্থাটার অবনতি হয়েছিল সে সম্পর্কে উক্তিটি করেছিল, ন্যাড়ায় এই উক্তিটি করেছিল। টিকিয়া থাকায় চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তি লোপ পায় আছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে, উক্তিটি হচ্ছে লেখকের। এটা অনুধাবন প্রশ্ন আসতে পারে। অর্থাৎ যত নিয়ম, এমনি রাফসান ধন্যবাদ তোমাকে, বই পেতে পারো। যত পূর্বে যত নিয়ম, বড় বড় নিয়ম কানুন হচ্ছে তোমার বাস্তবায়ন হয়েছে, সেগুলো তার মধ্যে থেকে অনেকগুলো তোমার শেষ হয়ে গেছে। কিন্তু দেখো যে হিন্দু মানে যে রক্ষণশীল সমাজে জাতিভেদ প্রথার একটা বৈশিষ্ট্য ছিল যে উঁচু জাতের কেউ নিচু জাতের কারো কাছ থেকে ভাত খাইতে পারবে না, অন্নপাপ হবে, এবং এটি প্রায়শ্চিত্ত নাই। অর্থাৎ ছোটখাটো যে বিষয়গুলো এখনো টিকে আছে, এজন্য বলেছে দেখো টিকিয়া থাকায় চরম সার্থকতা নয়, অতিকায় হস্তি, এই হস্তি দ্বারা কি? হাতি, আর হাতির সাথে তেলাপোকার তুলনাটা কি বলতো? খুবই মানে যৎ সামান্য বোঝায়। তাহলে বড় বড় নিয়ম যেখান থেকে চলে গেছে, বাদ হয়েছে, সেখানে ছোটখাটো যে রক্ষণশীল সমাজে কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো এখনো স্থায়ী আছে, এজন্য বলেছে এই যে তেলাপোকা টিকিয়ে আছে। তারপরে বলো রম্ভার কাঁধি, রম্ভার কাঁধি অর্থ কি? দেখি এটা কি আগে জানাতে পারে। আমি তোমাদের জন্য তো একটা মানে ছাড় দেওয়া হয়েছে, যারা কমপক্ষে 15টা শেয়ার 15 জন বন্ধুকে মেনশন করবে এবং এটা করার পর আমাকে জানাবে, যাচাই বাছাই করে 3 জন পাবা। এর আগে অলরেডি পেয়েছে 3 জন, তাদের কাছে অতি দ্রুত বই চলে যাবে। তাহলে রম্ভার কাঁধি অর্থ কি বলো? শুধুমাত্র শেয়ার করলেই হবে না, তোমাকে হচ্ছে সঠিক উত্তরও সবার আগে প্রদান করতে হবে। তাহলে রম্ভার কাঁধি অর্থ কি? অকর্মণ্য ব্যক্তি, উত্তীর্ণ হওয়া, কাটা জাতীয় গাছ, না এটা হবে না। সঠিক উত্তর রম্ভা শব্দের অর্থ কলা, আর কাঁধি অর্থ ছড়া, তাহলে রম্ভার কাঁধি হচ্ছে কলার ছড়া হবে। কি হবে? কলার ছড়া। কোনটি বিলাসীর উক্তি বলো? কোনটি বিলাসীর উক্তি? দেখি এটা কে আগে জানাতে পারে।
এটা যে সবার আগে জানাতে পারবে সে নিশ্চিত কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের টপ পজিশনে থাকবে। দেখি কে আগে জানাতে পারে যে কোনটি বিলাসীর উক্তি। আমাদের অনেক আলোচনা রয়েছে, তোমরা একটু দ্রুত উত্তর করো, এগুলোতে শেষ করতে হবে। তাহলে দেখো উক্তি সংক্রান্ত একটা প্রশ্ন তোমাদের থাকবে। এই যে কাগজ তো ইঁদুরে আনতে পারে, এটা তো মৃত্যুঞ্জয় ছিল। গেল গ্রামটা এবার রসা তলে গেল, এটা তো নেড়া ছিল। একলা যেতে ভয় করবে না তো? আর ওরে বাপরে বাপ আমি একলা থাকতে পারবো না। এখানে দেখো উক্তিটা যে একলা যেতে ভয় করবে না তো, একলা যেতে ভয় করবে না তো, মিলিয়ে নাও এটা। তাহলে সঠিক উত্তরে যে বিলাসী উক্তি ছিল খ নম্বর। এখানে বিলাসী গল্পের জ্ঞাতব্য বিষয় মানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা না জানলেই নয়, তোমাকে জানতে হবে। বিলাসী গল্পে পাঠক তুমি এই গল্পটা পড়ার পর তুমি কি কি জানতে পারবে, মানে একজন পাঠক হিসেবে তুমি জানতে পারবে সত্যিকার প্রেমের স্বরূপ, অর্থাৎ যে ভালোবাসার মধ্যে যে দুইজন এখানে ফুটে উঠেছে, দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা ফুটে উঠেছে, এটা তুমি জানতে পারবা। যে ফেক প্রেমে কোনো কিছু মানে দীর্ঘস্থায়ী যায় না, বা এক মাস পরে যে ছিন্ন বিচ্ছিন্ন হবে, অর্থাৎ বলা হয় ব্রেক আপ, মানে এটা কিন্তু এই যে তোমার গ্রুপ ভার্ব বলা হয়, ব্রেকের পরে আপ বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তারপরে দেখো এই যে রক্ষণশীল সমাজ ব্যবস্থার স্বরূপ আমরা দেখতে পাই, মানসিক সংকীর্ণতার স্বরূপ আমরা দেখতে পাই, অর্থাৎ বিলাসী গল্পটি পড়ার পর পাঠক এই বিষয়গুলো জানতে পারবে। মূল গল্পটা পড়ে তুমি এগুলো এইভাবে আইডেন্টিফাই করতে পারবা না তোমার জন্য, এজন্য আমরা বাংলা বিচিত্রা বইয়ে এভাবে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সেগমেন্ট রেখেছি। বিলাসী গল্পের কাহিনীর বর্ণনায় কি ফুটে উঠেছে দেখো, জাতিভেদ প্রথা, এটা কিন্তু অপশনে থাকবে তোমাদের, অপশনে এমসিকিউ আকারে যে সঠিক উত্তর হিসেবে থাকবে যে কোনটি ফুটে উঠেছে, সেক্ষেত্রে দেখো এখানে জাতিভেদ প্রথার সংকীর্ণতা ছাপিয়ে ব্যতিক্রম ধর্মী দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা এখানে ফুটে উঠেছে। বিলাসী গল্পের নায়িকা বিলাসী বিষ পানে আত্মহত্যা করেছিল, কিভাবে বলতো? বিষ পানে আত্মহত্যা করেছিল, অর্থাৎ মৃত্যুঞ্জয় সাপে দংশন করার পর মারা যাওয়ার 7 দিন পর খুব সম্ভবত, হ্যাঁ, বিষ পানে আত্মহত্যা করেছিল। বিলাসী গল্পের নায়ক মৃত্যুঞ্জয় মারা যায় কিসের কামড়ে? সাপের কামড়ে। কোন সাপ? সেটা হবে খরিশ গোখরো সাপের কামড়ে। কি হবে? খরিশ গোখরো সাপের কামড়ে। পরের অংশটুকু দেখো, সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিয়াছিলাম, লেখকের নাম কি? অর্থাৎ কোন লেখকের কোন গদ্য থেকে এটা নেওয়া হয়েছে বলো? একটু ঝটপট জানাও। দেখো 1 ঘন্টা যেতে না যেতেই মনে করো হচ্ছে 1/3 পোলাপান মানে চলে যায়, ধৈর্য রাখতে পারে না। অর্থাৎ এই যে লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে, তার মধ্যে আসন সংখ্যা 1500 থেকে বা 2000 এভারেজ এর মধ্যে, তাহলে আসন কিন্তু সবাই পাবে না। শেষ পর্যন্ত মানে শেষ মিনিট পর্যন্ত তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। সঠিক উত্তর এখানে কি হবে বলতো? বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বইছে কি, এটা পারার কথা তোমাদের। 22 নম্বর বইছে কি বলো? এমডি নমন আপনি সাবিত বলেছে 21-এর খ, 22-এ আছি আমরা, ধন্যবাদ। 21-এর খই হবে, সাগরও জানিয়েছো। তারপর এমডি ফাইম হোসেন, তৃষা অনেক শেয়ার করেছো, দেখা যাক পরবর্তী বইয়ে তোমার নাম থাকে কিনা, মানে বিজয়ী তালিকায়। সঠিক উত্তর এখানে কি হবে দেখো, বইসি হচ্ছে কাঁটাযুক্ত গাছ ও তার ফল। সঠিক উত্তর হবে খ, কাঁটাযুক্ত গাছ ও তার ফল হবে বইসি। পরের প্রশ্নটি, অর্থাৎ আরো কিছু তথ্য এখানে আছে দেখো। বিলাসী গল্পে ফুটে উঠেছে তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে। 20 শতকের পল্লী সমাজ, পল্লী হিন্দু সমাজ ও কুসংস্কারচ্ছন্ন সমাজের চিত্র ফুটে উঠেছে। বিলাসী গল্পের জীবন প্রবাহে ফুটে উঠেছে কুসংস্কার ও ধর্মীয় গোড়ামি। এইগুলো কিন্তু তোমার অপশনে সঠিক উত্তর হিসেবে থাকতে পারে। এরপরে দেখো রয়েছে অতিকায়, মানে অতিকায় হস্তি, হস্তি মানে হাতি, লোপ পায় আছে কিন্তু তেরাপোকা টিকিয়ে আছে, এই উক্তিটি ইঙ্গিত করে। অর্থাৎ এই উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে তোমার, এটা অনুধাবনমূলক বা ঢাবি, তারপরে হচ্ছে জগন্নাথ বা খুবিতে লিখিত অংশে আসতে পারে। সেটা দেখো, হিন্দু বর্ণ সমাজের যে রীতিনীতির প্রতি বা অনেক রীতিনীতি আগে তোমার চালু ছিল বা সেগুলো মানে শেষ হয়েছে,
এখন তার প্রয়োগ নাই, কিন্তু যে ছোটখাটো যে নিয়মগুলো রয়েছে সেটা এখনো বিদ্যমান রয়েছে। এজন্য বলা হয়েছে হাতি লোপ পায় আছে, তেলাপোকা টিকিয়ে আছে। অর্থাৎ বড় নিয়মগুলোই চলে গেছে, ছোট নিয়মগুলো এখনো সমাজে গেড়ে বসে আছে। সমাজের অলিখিত বিধি ব্যবস্থার প্রতি এবং সমাজের অন্ধবিশ্বাস ও সংকীর্ণতার প্রতি কিন্তু ইঙ্গিত করা হয়েছে। বিলাসী গল্পে গ্রামের ছেলেদের স্কুলে যেতে হয় 2 ক্রোশ পথ পায়ে হেঁটে, বর্ষার দিনে 1 হাঁটু কাদা ভেঙে, আরেকটা গ্রীষ্মের দিনে ধুলার সাগর সাঁতরে। গ্রীষ্মের দিনে ধুলার সাগর সাঁতরে। এবার বলো, বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে বা বিবৃত হয়েছে? যে কোনো একটা থাকতে পারে, বর্ণিত বা বিবৃত। দেখি কি হবে। কার জবানিতে বর্ণিত হয়েছে একটু ঝটপট জানাও। সঠিক উত্তর কি হবে জানাও জানাও। খুড়া মৃত্যুঞ্জয় বিলাসী হবে না। তাহলে সঠিক উত্তর 23-এর সঠিক উত্তর আমি বলে দিচ্ছি। দেখো, ন্যাড়ার জবানিতে বর্ণিত হয়েছে। পরের প্রশ্নটি দেখো, কাগজ তো ইঁদুরে আনতে পারে, এই উক্তিটি কার ছিল? কাগজ তো ইঁদুরে আনতে পারে উক্তিটি কার? অর্থাৎ দেখো, বিলাসী হতে পারে, সেটা হচ্ছে দেখো, তারপর হচ্ছে তোমার মাসি পিসি বা সেটা নাটক হোক, এই উক্তি থেকে কিন্তু প্রশ্ন আসবে। বিশেষ করে নাটক থেকে, অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটক থেকে কিন্তু উক্তি থেকে প্রশ্নটা বেশি এসে থাকে। তাহলে দেখো যে কাগজ তো ইঁদুরে আনতে পারে, এই উক্তিটি করেছিল হচ্ছে মৃত্যুঞ্জয় করেছিল। কে বলো তো? মৃত্যুঞ্জয় করেছিল। অর্থাৎ কাকে করেছিল উক্তিটি? এটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিলাসীর প্রতি করেছিল। কোনটি ঠিক? অর্থাৎ এই যে আমরা একটু আগে কিন্তু যে সাহিত্য কর্মগুলো আছে সেগুলো কিন্তু বিস্তারিত পড়েছে। অর্থাৎ সাহিত্য কর্ম থেকে কিন্তু প্রশ্নটা দিয়েছে। দেখো যে পথের দাবি, এটা উপন্যাস কি গল্প গ্রন্থ? বা কাদো নদী কাদো, বকুল কথা, আর একটা ছাড়পত্র। ছাড়পত্র হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের। তাহলে এই যে 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক আছে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। টা শেয়ার হয়েছে, যারা শেয়ার করেছে অবশ্যই জানাবে আমাকে। সঠিক উত্তর দেখো মিলিয়ে নাও। ক নম্বর হবে পথের দাবি, এটা উপন্যাস। বাদ বাকিগুলো ভুল আছে এখানে। কন্ট্রাক্ট ও ডকুমেন্ট, এই ইংরেজি শব্দ দয় মানে হচ্ছে 2, কোন রচনায় পাওয়া যায়? যেহেতু আমরা এখন পড়ছি বিলাসী, তাহলে তোমরা উত্তর করবা বিলাসী, এটাই তো স্বাভাবিক। তাহলে কন্ট্রাক্ট এবং ডকুমেন্ট এটা কিন্তু পরিভাষা থেকেও আসতে পারে। অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পরিভাষা বলা হয়। অর্থাৎ পরিভাষার উপরে কিন্তু এই প্রশ্নটি আসতে পারে। তাহলে দেখো যে কন্ট্রাক্ট ডকুমেন্ট এটা হচ্ছে বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে। অতিকায় হস্তি লোপ পায় আছে কিন্তু টিকিয়ে আছে, কে টিকিয়ে আছে বলো? যে বড় বড় নিয়ম কানুন যেখানে বিলুপ্ত হয়ে গেছে, সেখানে ছোটখাটো নিয়ম কানুন এখনো সমাজে গেড়ে বসে আছে। অর্থাৎ এই যে তোমার হচ্ছে কে এখনো টিকিয়ে আছে সেটা বলো। আচ্ছা, তোমরা ক্লাস দেখছো, জাস্ট একটা কমেন্ট করবা, এর জন্য এত সময় লাগে? ভুল যাক, তোমার ভুল গেলে তো কেউ মারধর করছে না, তাই না? তুমি যে একটা কমেন্ট করবা, তোমার হচ্ছে কি হচ্ছে না, তোমার যখন হবে তোমার আরো তোমার কি হবে জানো? তোমার আত্মবিশ্বাসটা আরো বেড়ে যাবে। উত্তর করতে থাকবা, ভুল যাবে সমস্যা নাই। সঠিক উত্তর ডাইনোসর করেছেন। ডাইনোসর হবে না, এখানে হবে কি বলতো? এই যে এখন টিকটিকি, যে এখন তেলাপোকা এখনো টিকে আছে। সঠিক উত্তর হবে ঘ, তেলাপোকা টিকে আছে। আর হস্তি যত বড় বড় নিয়ম কানুন সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। গত বছরের মানবিক সেটের যে হচ্ছে প্রশ্ন কমনের হার সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ লিখিত অংশ অনেকে খারাপ করো, তার জন্য বইটা এখনই সংগ্রহ করে নিয়ে পড়তে থাকো। এবং আমরা তো ধারাবাহিকভাবে এই বইগুলোর উপর ক্লাসগুলো নিচ্ছি, এবং যারা কিনেছে পেজে জানালে তারা এক্সট্রা পরীক্ষাও দিতে পারছে। পরের অংশটুকু দেখো, সুচেতনা। এই সুচেতনা এটা হচ্ছে তোমার ফুল সিলেবাস, এবং এইখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে। যদিও পরীক্ষার যে সার্কুলার দেয়া থাকে সেখানে বলা থাকে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন হবে, তারপরে দেখা গিয়েছে গতবারও সুচেতনা এই কবিতা থেকে প্রশ্ন এসেছে। বিভীষণের প্রতি মেঘনাদ, এটাও শর্ট সিলেবাসে ছিল না, তারপরে এখান থেকে লিখিত এসেছে, এমসিকিউ এসেছে। তাহলে চলো সুচেতনা কবিতাটা আমরা পড়বো। তার আগে প্রত্যেকেই এই নামের বানানটা লেখো। গতবারও কিন্তু এসেছে যে কোন নিচের কোন নামের বানানটি সঠিক। সেক্ষেত্রে জীবনানন্দ দাশ, এবং এটা মনে রাখবা দন্তস্ব হবে না, তালবস্য হবে। প্রত্যেকে এটা একটু লেখো। এমডি সাগর শরীফ, এই যে নাম বলে দিয়েছি,
তিনি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে 1954 খ্রিস্টাব্দে। জীবনানন্দ দাশ সম্পর্কে একটা তথ্য তোমরা পাবে, একটা প্রশ্ন পাবেই। তাকে বলা হয় দেখো রূপসী বাংলার কবি, এবং বুদ্ধদেব বসু তাকে কি বলেছিল বলতো, নির্জনতম কবি হিসেবে আখ্যায়িত করেছিল। এই জীবনানন্দ দাশের কবিতায় তিনি যে এত সুন্দরভাবে উপমা এবং চিত্রকর্ম ব্যবহার করেছেন, যেগুলো একেবারে তুমি পাগল হয়ে যাবে, এবং পুরো ধারাটাই চেঞ্জ করে দিয়েছে। তাহলে তোমার প্রশ্ন হতে পারে উপমা কি এবং চিত্রকল্প কি? উপমা মানে আমি শর্টকাট তোমাদেরকে বলতে পারি বা মনে রাখবা, এই উপমা দ্বারা বোঝায় যে পিকচার বা ছবি মনে রাখবা, পিকচার, অর্থাৎ একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের যদি তুলনা করা হয় তখন সেটা হবে উপমা। আর চিত্রকল্প এটা মানে কি জানো, এটা হচ্ছে ভিডিওস, মানে ঘটনার সাথে ঘটনার যে তুলনা, ভিডিওস মনে রাখবা। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা এমন থাকবে যে উপমা তোমার হচ্ছে দেখো, যদি বলা হয় তার মনটা দুধ সাদা, তাহলে দুধ সেটাও সাদা, আর পরবর্তীতে আমি বললাম সাদা, তাহলে সাদা সাদা, তাহলে বিষয়ের সাথে বিষয়ের যদি তোমার তুলনা করা বোঝায় তখন সেটা হবে উপমা। আর একটা ঘটনার সাথে আর একটা ঘটনা যদি তুলনা করা বোঝায়, যেমন সে ঘোড়ার মতো দ্রুত বেগে ছুটছে, তাহলে দেখো এই যে ঘোড়ার, এটা একটা ঘটনা, তাহলে ঘটনার সাথে ঘটনার যদি তোমার তুলনা হয় তখন সেটা চিত্রকল্প হবে। এই জীবনানন্দ দাশ তার কবিতায় উপমা এবং চিত্রকল্পে যে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, সেটা তার কবিতা পড়লেই জানা যাবে। দেখো এই কবিতার মূল সুর কি, অর্থাৎ সুচেতনা কবিতায় দুইটা বিষয়ের প্রতি খুব ভালোভাবে ইঙ্গিত করা হয়েছে। একটা হচ্ছে মানুষে মানুষে যে হানাহানি মারামারি, এর মাধ্যমে যে একটা ধ্বংসলীলা, এটা আরেকটা বৈশিষ্ট্য এখানে ফুটে উঠেছে, সেটা হচ্ছে দেখো যে সামনে একটা ভালো পৃথিবী বা একটা সুন্দর পৃথিবী আমরা প্রত্যাশা করছি, এই দুইটা বিষয় কিন্তু ফুটে উঠেছে। প্রশ্ন আসতে পারে সুচেতনা এটা কোন সমাস? সুজে চেতনা, সুজে কি হবে? চেতনা। এবার দেখো পৃথিবীর গভীরতম ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখা এই কবিতার মূল সুর। এবং বিষয়বস্তু কি? পৃথিবীতে বিরাজমান নেতিবাচক, একটা ইতিবাচক মানে যেটা ভালো দিক মানে পজিটিভ, আর একটা নেতিবাচক যেটা নেগেটিভ দিক। তাহলে মনে রাখবা পৃথিবীতে বিরাজমান বা বিদ্যমান নেতিবাচকতার বিপরীতে সুচেতনার গুরুত্ব, মানে ভালো চেতনার গুরুত্ব, মহৎ চেতনার গুরুত্ব এই কবিতায় ফুটে উঠেছে। আমাদের লাগবে না, এমডি মসজিদ অবশ্যই লাগবে। চট্টগ্রামে পরীক্ষা দিবা না, রাজশাহীতে পরীক্ষা দিবা না, অবশ্যই লাগবে। এই ফুল সিলেবাস থেকে প্রশ্ন থাকবে, আর 26-27 তো প্রশ্নই নাই। দেখো সুচেতনা সম্পর্কে কি বলা হয়েছে, এটা একটু প্রত্যেকেই কমেন্টে লেখো। সুচেতনা হচ্ছে শুভ চেতনা, সুন্দর বা মহৎ চেতনা, এটা আসতে পারে যদি একেবারে বেসিক থেকে প্রশ্ন আসে। প্রত্যেকে একটু লেখো। সুচেতনা হচ্ছে শুভ চেতনা, সুন্দর বা মহৎ চেতনা। সুচেতনা সকলের মাঝে বিরাজমান নয়, সুচেতনা অত্যন্ত দুর্লভ বলে কবি এটিকে দূরতর দ্বীপের সাথে তুলনা করেছে। তাহলে সুচেতনা, এই যে ভালো চেতনা, এটা কিন্তু তোমার মানে একদম সহজ কোনো বিষয় না, এজন্য এটাকে দূরতর দ্বীপের সাথে তুলনা করা হয়েছে। ক্ষমতা আধিপত্যের লোভ থেকে দূরে গিয়ে যারা পৃথিবীর মঙ্গল চিন্তা করে তারা পায় সেই দূরতর দ্বীপ সদৃশ সুচেতনার সান্নিধ্য, অর্থাৎ ভালো চেতনার সান্নিধ্য তারা পায়। 52 দিনগুলো না। পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ বলতে কি বুঝিয়েছে দেখো, অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থায় হিংসা বিদ্বেষে পরিপূর্ণ বর্তমান পৃথিবী, চারিদিকে যুদ্ধ, হানাহানি ও রক্তপাত ঘটছে, এজন্য পৃথিবীর গভীরতর অসুখ। তাহলে প্রশ্নটা এমন আসতে পারে পৃথিবীর গভীরতর অসুখ হিসেবে কোনটিকে সুচেতনা কবিতায় ইঙ্গিত করা হয়েছে? তাহলে মনে রাখবা এই যে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে, একজন আর একজনকে কি করছে, মানে হত্যা করছে, এর বিপরীতে তাহলে এইটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আগামী যে পৃথিবীটা হবে সেটা সুন্দর পৃথিবী হবে, এটা একটা প্রত্যাশা রয়েছে। তাহলে সুচেতনা কবিতার এই দুইটা বৈশিষ্ট্য মনে রাখবা। কবির চেতনাগত সত্তা বর্তমান পৃথিবীর গভীরতম ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে, এজন্য মানুষ পৃথিবীর কাছে কি বলতো চির কৃতজ্ঞ। এবার দেখো আমাদের এই যে বাংলা বিচিত্র বই থেকে কিন্তু এই যে তুমি যে কবিতাটা পড়বা, প্রতিটা কবিতা এইভাবে সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। শুরুতেই দেখো সুচেতনা কবিতায় কিসের ইঙ্গিত প্রদান করা হয়েছে? মনে রাখবা শুভ চেতনার, ভালো চেতনার ইঙ্গিত প্রদান করা হয়েছে। এবং সুচেতনা কবিতায় প্রকাশ পেয়েছে কি মানবিক বিপর্যয়ের স্বরূপ, মানে একজন আরেকজনকে কি হত্যা করছে, মানে হানাহানি রক্তপাত, অর্থাৎ এটা কি মানবিক বিপর্যয়ের স্বরূপ বর্ণনা হয়েছে। তারপরে সুচেতনা হচ্ছে চেতনাগত সত্তা বা কল্পনা প্রসূত ধারণা,
চেতনাগত ধারণা বা কল্পনা প্রসূত ধারণা। এরপর এখান থেকে মনে রাখবা যে সুচেতনা কবিতার যে প্রেক্ষাপট কি, সমাজ বিনির্মাণে কবির অরাধ্য চেতনা ও বিশ্বাসের দৃঢ়তা এখানে ফুটে উঠেছে। অর্থাৎ বর্তমান পৃথিবীর যে গভীরতর ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতর দ্বীপ সদৃশ একটি ধারণা, যার অবস্থান কোথায়, নির্জনতায়, যুদ্ধে, রক্তে নিঃশেষিত। এবং প্রত্যেকে এটা একটু কমেন্টে লেখো, প্রত্যেকেই সেটা দেখো। সুচেতনা কবিতাটি বনলতা সেন 1942 কাব্যগ্রন্থ থেকে সংকলিত। প্রত্যেকেই লেখো। সুচেতনা কবিতার কবিকে অর্থাৎ জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে অভিহিত করা হয়েছে, নির্জনতম কবি বলে অভিহিত করা হয়েছে। আর এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সুচেতনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, এটা হবে বনলতা সেন। প্রত্যেকেই কমেন্টে লেখো যারা আছো। বনলতা সেন। কবি জীবনানন্দ দাশের মায়ের নাম হচ্ছে কুসুম কুমারী দাস, তিনি নিজেও কবি ছিলেন। কুসুম কুমারী দাস তিনি নিজেও কবি ছিলেন। এবার দেখো কোন নামটি শুদ্ধ, তোমরা একটু ঝটপট জানাও কোন নামের বানানটি শুদ্ধ। দাস যেখানে দন্তস্ব আছে সেটা আগেই ভুল, তাহলে ক আর ঘ নম্বর ভুল। বাকি থাকে দেখো জীবনানন্দ দাস, এখানে জীবা আছে, জীবা হবে না, কি হবে বলতো, জীবনানন্দ দাস। সঠিক উত্তর হবে গ, সঠিক উত্তর হবে গ। পরের প্রশ্নটি, অর্থাৎ তার সম্পর্কে, কবির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। 1899 সালে 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে, কোথায়, বরিশালে। আর মাথা হচ্ছে কুসুম কুমারী দাস, এটা একটু মনে রাখবা। তার আদি নিবাস ছিল বিক্রমপুরের গাঁওপাড়া গ্রামে। আমরা একটু দ্রুত যাব, আমাদের অনেক তথ্য রয়েছে। তার উপাধি, এই উপাধি থেকে তোমরা একটা প্রশ্ন পাবা, 3 স্টার। এখানে রূপসী বাংলার কবি বলা হয়, নির্জনতার কবি বলা হয়, তিমির হননের কবি বলা হয়, তিমির মানে অন্ধকার, তিমির হননের কবি বলা হয়, ধূসরতার কবি বা শুদ্ধতম কবি বলা হয়। এটা মনে রাখবা। এই উপাধি থেকে তোমরা একটা প্রশ্ন পাবা। কি কি আবারও বলছি, তাকে রূপসী বাংলার কবি বলা হয়, নির্জনতার কবি বলা হয়, তিমির হননের কবি বলা হয়, আর একটা আছে ধূসরতার আর শুদ্ধতম কবি কাকে বলা হয়। বিশেষ করে সঠিক উত্তর হিসেবে থাকে রূপসী বাংলা আর তিমির হনন, এই দুইটার থেকে একটা থাকে। তার কাব্যগ্রন্থ কোনগুলো, প্রশ্ন আসবে কেমন দেখো। বনলতা সেন এটা কোন ধরনের সাহিত্যকর্ম, তাহলে কি হবে, এটা কাব্যগ্রন্থ হবে। বা আসতে পারে ঝরা পলক, এটা কার সাহিত্যকর্ম, জীবনানন্দ দাশের হবে। দেখো তোমাদের দিকে তাকিয়ে আছে। তারপরে দেখো রূপসী বাংলা, তারপরে বেলা অবেলা কালবেলা, এটাও পরীক্ষায় আসে। তাহলে এইগুলো হচ্ছে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। বনলতা সেন হচ্ছে তার বিখ্যাত কবিতা। বনলতা সেন কবিতার উপর দেখো এডগার এলেন পোর টু হেলেন কবিতার প্রভাব পড়েছে, সেটা লাগবে না আপাতত, দরকার নাই। উপন্যাস, উপন্যাস থেকে পড়বা এই যে মৃণাল, মাল্যবান আর হচ্ছে এই যে সুতীর্থ, এই তিনটা পড়লে হচ্ছে। সুতীর্থ, মাল্যবান ও মৃণাল, এটি হচ্ছে জীবনানন্দ দাশের কি বলতো, সাহিত্যকর্ম, অর্থাৎ তার হচ্ছে উপন্যাস। এরপরে এটা উত্তর করো, জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কে? নির্জনতম কবি কে বলেছেন? সুধীন্দ্রনাথ দত্ত, রবি ঠাকুর, বুদ্ধদেব বসু নাকি কাজী নজরুল ইসলাম, কি হবে? তাহলে সঠিক উত্তর দেখো মিলিয়ে নাও। সাদিক বলেছো, ধন্যবাদ তোমাকে। এই যে গ হবে, বুদ্ধদেব বসু হবে, কি হবে, বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যকে রবি ঠাকুর কি বলে আখ্যায়িত করেছে? রবি ঠাকুর দেখো নির্জনতার কবি বলেছেন একজন, আর একটা বলেছে চিত্র রূপময় বলেছে। তাহলে কোনটা হবে, চিত্র কল্পময় না চিত্র রূপময়? তাহলে রবি ঠাকুর কি বলে আখ্যায়িত করেছে বলো। এর আগেরটা ছিল দেখো জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যা দেন বুদ্ধদেব বসু, আর রবি ঠাকুর এখানে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি বলে আখ্যায়িত করেছেন, তার যে কাব্য বৈশিষ্ট্য। তাহলে নির্জন, নির্জনতময় এটা তো হবে না, নিসর্গ চিত্রিত না এটা হবে না, চিত্র কল্পময় হবে না, চিত্র রূপময় হবে। কি হবে বলতো, চিত্র রূপময়। সঠিক উত্তর হবে ক, সঠিক উত্তর হবে কি বলতো, চিত্র রূপময়। সাদিক তুমি সর্বোচ্চ শেয়ার করলে এবং মেনশন করলে তুমি বইটা পেতে পারো আগামী সপ্তাহে, মানে আজকের ঘোষণাটা আগামী সপ্তাহে দিব। এবার দেখো মূল কবিতাটা আমি একটু জাস্ট একটু মানে দ্রুত একটু আলোচনা করে যাচ্ছি। দেখো বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনির
বনানীর ফাঁকে, বনানী দ্বারা ছোট বন বনানীকে বোঝায়, ফাঁকে নির্জনতা আছে, অর্থাৎ সুচেতনার অবস্থান কোথায়? বিকেলের নক্ষত্রের কাছে। নক্ষত্র এটা বানানের উচ্চারণটা আসতে পারে দেখো নখ, তারপর হবে কি খোঁত, তারপর হবে ত্র। এটা একটু কমেন্টে লেখো তোমরা, নক্ষত্র এটা উচ্চারণ। এই সুচেতনায় যে ভালো চেতনা তার অবস্থানটা বলছে কি দেখো বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, বলছে এই পৃথিবীতে যে রক্ত হানাহানি মারামারি কাটাকাটি হচ্ছে, ধ্বংসলীলা হচ্ছে, এটা সত্য, কিন্তু তবু এটা শেষ সত্য নয়। তাহলে প্রত্যেকটার আমাদের কবিতার লাইন আমাদের বইয়ে সাজানো হয়েছে এইভাবে, লাইন তারপরে শব্দার্থ টিকা, এর পরের অংশে রয়েছে মূল ভাবটা মানে ব্যাখ্যাটা রয়েছে। আমরা দুইটা অংশ রেখেছি। তাহলে সুচেতনা মানে হচ্ছে দেখো শুভ চেতনা হবে, আর এই অংশটুকুর ব্যাখ্যা এখানে আছে দেখো। এই যে সুচেতনা নামে এক শুভ চেতনার কথা এখানে বোঝানো হয়েছে। কবির কল্পনায় দ্বীপের মতো বিচ্ছিন্ন এই চেতনা সবুজ সবুজে বিরাজ করছে নির্জনতা, অর্থাৎ এই শুভ চেতনা সর্বত্র বিস্তারিত বিরাজমান নয়। এই গেল প্রথম অংশটুকু। এরপরে দেখো এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়, অর্থাৎ এই পৃথিবীর এখানে বলা হয়েছে দেখো সভ্যতার বিকাশে, সভ্যতা তো বিকশিত হচ্ছে, এটা ঠিক। এই বিকশিত হওয়ার পাশাপাশি বহু যুদ্ধ হচ্ছে, রক্তপাত হচ্ছে, প্রাণহানি সংঘটিত হয়েছে এবং এখনো হচ্ছে, তবে এটা কিন্তু এই ধ্বংসাত্মক দিকটি পৃথিবীর শেষ সত্য নয়। তারপরে দেখো আজকে অনেক রুরো রুদ্র, তাহলে এটা মনে রাখবে যে রুরো রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর থেকে দেখো গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। তাহলে দেখো এটা এই রুরো অর্থ হচ্ছে কর্কশ বা কঠোর, আর রুরো রুদ্র অর্থ কি প্রতিকূল পরিস্থিতি, এটা আসতে পারে। যে সুচেতনা কবিতায় রুরো রুদ্র বলতে কি বোঝানো হয়েছে, তাহলে মনে রাখবে এটা প্রতিকূল পরিস্থিতি, মানে অনুকূল না, এটা পজিটিভ না, এটা নেগেটিভ, প্রতিকূল পরিস্থিতি। তারপরে দেখো যে পরিজন, পরিজন দ্বারা বুঝিয়েছে আত্মীয় স্বজন। তারপরে অর্থাৎ এই লাইনটার ব্যাখ্যাটুকু দেখো, এই পৃথিবীতে যে প্রেম সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি ঘটছে, রক্তপাতের ঘটনা ঘটে, অর্থাৎ অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় ভালোবাসার পরিণামে। অর্থাৎ তুমি একটা ভালো জায়গায়, তুমি একটা ভালো ভার্সিটিতে যাবে, সেখানে দেখো তোমাকে অনেক চড়াই উতরাই পার করে অনেক রাত জাগা পরিশ্রম আছে এখানে। তারপরে দেখো অনেকেই 15 থেকে 16 ঘন্টা অনেকেই পড়াশোনা করে, এটা স্বাভাবিক, মানে অস্বাভাবিক কোনো বিষয় কিন্তু না। তুমি 6 ঘন্টা ঘুমাবা, 1 ঘন্টা খাওয়া দাওয়া, অর্থাৎ যার যার ধর্ম চর্চা করবা, আর বাকি যে সময়টুকু হবে পড়বা। অর্থাৎ তুমি এটা একটা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাওয়ার জন্য অনেক কষ্ট করছো, ঠিক তেমনই ভাবে এখানে বলেছে দেখো অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় তোমার ভালোবাসার পরিণামে। অর্থাৎ তুমি শুভ চেতনা, ভালো একটা চেতনা বা ভালো একটা পৃথিবী আগামীতে তুমি প্রত্যাশা করছো, এর জন্য তোমাকে অনেক চড়াই উতরাই পার করতে হবে। সুচেতনা এই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। তাহলে কোন পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে? সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। মনীষী বানানটা কিন্তু পরীক্ষায় আসে, মনীষী বানান আছে, সমীচীন বানান আছে, উদিসী বানান আছে, এক্ষেত্রে দীর্ঘইকার হবে, মনে রাখবা। তাহলে এই যে পৃথিবীর ক্রমমুক্তি হবে সেটা অনেক শতাব্দীর কাজ, এবং এটা হচ্ছে কি দেখো প্রশ্নটা কেমন আসে দেখো। অনেকে বলছো যে সুচেতনা এটা তো তোমার ফুল সিলেবাস, এখান থেকে প্রশ্ন আসবে কিনা। প্রশ্ন আসবে শতাব্দী, এটা কোন সমাস, এটা হবে দ্বিগু সমাস, শত অব্দের সমাহার। বলবে নিচের কোন বানানটি সঠিক, মনীষী বানান দিবে, সবগুলো বিগত বছরে। তাহলে দেখো প্রশ্নটা কোন জায়গা থেকে সেট করে, বাংলা প্রথম পত্র থেকে, তোমার হয় গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে, শব্দগুলো নিয়েই কিন্তু হয় সমাজ বা বানান বা সন্ধি দিবে। এজন্য প্রত্যেকটা শব্দ তোমাকে পড়তে হবে। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ, আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের, মানে অনেক দেরিতে, দূর অন্তিম প্রভাতে। তাহলে দেখো ক্রমমুক্তি মানে কি ক্রমশ স্বাধীন, মনীষী মানে হচ্ছে প্রজ্ঞা জ্ঞান সম্পূর্ণ, শতাব্দী শত অব্দের সমাজ দ্বিগু সমাস হবে, অর্থাৎ শতককে বোঝায়। পরম মানে হচ্ছে শ্রেষ্ঠ বা মহান, সূর্য করজ্জ্বল মানে হচ্ছে সূর্যের মতো উজ্জ্বল। ভালো মানব সমাজ দ্বারা বুঝিয়েছে দেখো এখানে সুচেতনার আলোয় আলোকিত শান্তিপূর্ণ মানব সমাজ, আর নাবিক হচ্ছে জাহাজ বা নৌকা চালাইছে। এই যে অন্তিম প্রভাত বলতে কি বুঝিয়েছে দেখো, সুদৃঢ় ভবিষ্যতে আলোকিত সময়কে বুঝিয়েছে। আর এই অংশটুকুর ব্যাখ্যাটা দেখো এখানে দেওয়া রয়েছে, পৃথিবীব্যাপ্ত যে গভীর
তোমার এই যে অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথই হচ্ছে শুভ চেতনা অর্থাৎ সুচেতনা। ইতিবাচক এই চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমে সকল বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের কি ঘটবে বলতো, মুক্তি ঘটবে। এই ছিল আমাদের কবিতা। আরো কিছু অংশ রয়েছে দেখো। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। অর্থাৎ আমি এই যে জন্মগ্রহণ করার পর মানে কেন এসেছি, এই যে এখানে হানাহানি আছে, রক্তপাত আছে বা বিভিন্ন সমস্যা আছে, কবি বলছে যে না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। শাশ্বত বানানটা তোমরা কমেন্টে লেখো, শাশ্বত বানান ব ফলাটা পরে হবে। শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। তাহলে এখানে দেখো শাশ্বত শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী, আর অনন্ত মানে অসীম, যার শেষ নাই। এটা এক কথায় প্রকাশ রূপে আসতে পারে, যার শেষ নাই তাকে বলা হয় অনন্ত। অর্থাৎ মাটি পৃথিবীর টানে, এটা দ্বারা বুঝিয়েছে দেখো ব্যক্তিক বা সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবীতে মানব রূপে জন্ম নেওয়াকে আপাততভাবে কাঙ্ক্ষিত মনে হলেও এই পৃথিবী ও শুভ চেতনা থেকে প্রাপ্তি শেষ অবধি আমাদের গভীরভাবে প্রাণিত করে। তাহলে শেষ ব্যাখ্যাটা দেখো, শাশ্বত রাত্রির, এটা দ্বারা বুঝিয়েছে পৃথিবী ব্যাপ্ত অন্ধকার বা অশুভের যে অন্তরালয় আছে কি সূর্যোদয়। অর্থাৎ এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে, বলা হয় না যে অন্ধকারের পরে কি বলতো সূর্যের উদয় হবে। এই যে এই পৃথিবীতে প্রত্যেকটা নেগেটিভ দিক আছে বলেই পজিটিভ দিকের এত মূল্য। যদি ফেল না থাকতো পাশের এত মূল্য থাকতো না। যদি তোমার জীবনে কিন্তু শত্রুরও প্রয়োজন আছে, তোমার যদি শত্রু বা সমালোচক না থাকতো তাহলে তোমার ভুল ত্রুটিগুলো ওইভাবে তোমার সামনে আসতো না। ঠিক তেমনই ভাবে বলেছে যে পৃথিবী ব্যাপ্ত অন্ধকার বা অশুভ আছে, তার অন্তরালে তার আড়ালে আছে সূর্যোদয়, মুক্তির দিশা। সুচেতনার বিকাশেই এই আলোক উজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে, এটি কবির প্রত্যাশা। অর্থাৎ সুচেতনা, ভালো যে চেতনা, এই কবিতার দুইটা মেসেজ তোমাকে দিচ্ছে। এক হচ্ছে এই পৃথিবীতে যে হচ্ছে হানাহানি হচ্ছে, রক্তপাত ঘটছে, এই একটা দিক মানে একটা নেগেটিভ দিক। আরেকটা দিক মানে আশাবাদী একটা চিন্তা এখানে ফুটে উঠেছে যে সামনে যে পৃথিবীটা আসবে সেটা খুবই কি হবে, ভালো হবে। এটা হচ্ছে একটা কবির প্রত্যাশা। তাহলে এই কবিতায় এই দুইটা বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এবার বলো, সুচেতনা কবিতায় অনেক শতাব্দীর মনীষীর কাজ কি বলো। একটু আগেই কিন্তু আমরা মূল কবিতাটা পড়লাম, অর্থাৎ আমি আরেকবার দেখিয়ে নিয়ে আসি। দেখো এই যে কি বলেছে, এই পথে আলো জ্বেলে এ পথেই পৃথিবীর কর্মমুক্তি হবে, মানে এই পৃথিবীর যে মুক্তি সেটা হবে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। তাহলে প্রশ্নটা কেমন এসেছে দেখো, সুচেতনা কবিতায় অনেক শতাব্দীর মনীষীর কাজ কি। তোমাদের ভাগ্য ভালো থাকলে জাস্ট এই একটা এই যে স্লাইড থেকে 3 ক্যাটাগরির প্রশ্ন আসবে। কিভাবে দেখো আমি বলছি, বলবে শতাব্দী এটা কোন সমাস, এটা হবে দ্বিগু সমাস, শত অব্দের সমাহার, মনীষী সঠিক বানান এখানে দীর্ঘইকার হবে। আর একটা প্রশ্ন তো এখানে বলেই দিয়েছে, বলো কি হবে। সঠিক উত্তর এই যে অনেকে জানিয়েছে, অসংখ্য ধন্যবাদ। ঘ হবে পৃথিবীর কর্মমুক্তি ঘটানো, পৃথিবীর কর্মমুক্তি ঘটানো। পরের প্রশ্নটি, বনলতা সেন কাব্যটি কার লেখা। বনলতা সেন এই তোমার যারা এখনো পড়নি অবশ্যই পড়বা, এবং এইখানে দেখবা জীবনানন্দ দাশ কি সুন্দরভাবে উপমা এবং চিত্রকল্পের ব্যবহার করেছেন। এই যে বিদিশার কথা বলা হয়েছে, বিদিশা এবং প্রশস্তি আছে, দেখো এখানে একটা মানে শহরের সাথে তোমার হচ্ছে তুলনা করা হয়েছে। এবং এখানে আরো একটা বিষয় উপমা দেওয়া হয়েছিল যে বাবুই পাখির যে হচ্ছে বাসা আছে না, বাবুই পাখি যে এবং টুনটুনির বাসা, তার সঙ্গে চোখের তুলনা করা হয়েছে। তুমি কল্পনা করতে পারো মানে তিনি কত আগে কবিতা লিখেছে, এবং এই যে বাবুই পাখি সব থেকে সুন্দরভাবে তো তার বাসাটা বুনন করে, তাই না। ওই বাবুই পাখির যে বাসা, তার আকৃতির সাথে চোখের যে একটা গড়ন, এর সাথে কিন্তু তুলনা করা হয়েছে। হরিণী চোখের সাথে তুলনা করা হয় বা বলা হয়। এগুলো উপমা এবং চিত্রকল্প যেগুলো আছে সুন্দরভাবে উপস্থাপন করেছে। তাহলে সঠিক উত্তর এটা কি হবে বলতে, যে জীবনানন্দ দাশ হবে। খ হবে, খ। সামিয়া সারা, যারা পড়নি তারা আবার পড়বা। এই যে বনলতা সেন, এটা একটু পড়বা তোমরা। বেলা অবেলা কাল বেলা, এটা কেন জানি মনে হচ্ছে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা পাবেই। কার লেখা বলো কি হবে। বেলা অবেলা কাল বেলা, যারা শেষ পর্যন্ত এখনো আসো এবং পরবর্তীতে ক্লাসটি দেখবে
ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করবা, 10 জন 15 জন বন্ধুকে মেনশন করে আমার আইডিতে জানাবে এমডি জিলানী হাসান জয়। এখানে মানে প্রমাণটা দেখাবে এসএস। আমি যাচাই বাছাই করে 3 জনকে বইয়ের মানে লিস্ট প্রতিনিধিকে দিয়ে দিব, যে 3 জন পেতে যাচ্ছে আগামী দিন। তার মধ্যে একজন আছো নিরাচাই, আর পূর্বের সপ্তাহে বিজয়ী হয়েছো আবিদা ইসলাম, তুমি আমাকে নক দিয়ে রাখবে। সঠিক উত্তর কি হবে? জীবনানন্দ দাশ, ঘ। এবার উৎস পরিস্থিতি কোন উৎস থেকে নেওয়া হয়েছে এক নজর আমরা দেখে নিই। সুচেতনা মানে ভালো চেতনা, এই কবিতাটি জীবনানন্দ দাশের বনলতা সেন 1942 সালে যেটা প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এবং সুচেতনা জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। আর এখানে ছন্দ হচ্ছে দেখো, কবিতাটি 8+6 মাত্রার পূর্ণ পর্বে মাত্রাবৃত্ত ছন্দে রচিত, অপূর্ণ পর্ব আছে 4। যদি একটু জটিল প্রশ্ন আসে সাধারণত জাহাঙ্গীরনগরে 4 মাত্রার হবে, এটা একটু কমেন্টে লিখতে পারো। 8+6 সেটা হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর সোনারতরী কবিতা যদি বলতো 8+5। আবারও বলছি, সুচেতনা কবিতাটি এটি হচ্ছে দেখো 8+6 মাত্রার পূর্ণ পর্বে মাত্রাবৃত্ত। পূর্ণ পর্বে কি বলতো? মাত্রাবৃত্ত। আর সোনারতরী সেটা 8+5 অপূর্ণ পর্ব এবং পূর্ণ পর্ব আছে। তাহলে এই যে সুচেতনা কবিতা কত অপূর্ণ পর্ব? সেটা হবে 4 মাত্রা। আর একটা বিষয় মনে রাখবা, এই যে মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে, শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে। অর্থাৎ এই যে অন্ধকারের পরে কি হচ্ছে দেখো, সূর্যের উদয় হচ্ছে, মানে একটা খারাপ পরিস্থিতি থেকে একটা ভালো পরিস্থিতিতে যাবে। যদি এই যে বিশ্ববিদ্যালয়ের মানগুলো এমন না থাকতো তাহলে তোমরা কিন্তু এত কষ্ট করে পড়াশোনা করতে না, করতে কি না, ফেল আছে বলে পাশের এত মূল্য। প্রত্যেকটা নেগেটিভ দিক আছে বলেই পজিটিভ দিকের কিন্তু এত মূল্য থাকে। এবার বলো, বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে কি হিসেবে আখ্যায়িত করেছে? বুদ্ধদেব বসু কি হিসেবে আখ্যায়িত করেছে একটু ঝটপট জানিয়ে দাও। চিত্ররূপময় না, এটা রবি ঠাকুর বলেছে। নির্জনতা দেখি হয় কিনা, প্রকৃতির কবি, রূপসী বাংলার কবি, এটা হবে না সঠিক উত্তর। তাহলে কি হবে? নির্জনতম কবি হিসেবে আখ্যায়িত করেছে। সঠিক উত্তর হবে খ। পরের প্রশ্নটি, সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলো। সামিয়া খুবই ভালো রেসপন্স করছে, ভালো কিছু করবা তুমি। রাজিয়া সুলতানা, সুবর্ণা ইসলাম আছো। 35-এর কি হবে বলো। বনলতা সেন, ঝরা পলক, বেলা অবেলা, কালবেলা, 7টি তারার তিমির। তিমির মানে অন্ধকার। ভাইয়া শেয়ার করেছে সুমা, ধন্যবাদ তোমাকে। ফাইম হাসান 35-এর এ বলেছো বনলতা সেন। সাদিক তুমিও ভালো কিছু করবা। সঠিক উত্তর দেখো বনলতা সেন হবে। ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা টপ সাবজেক্টে, আমার এই কথাটা মনে রাখবা। কবি কোনটিকে পরম সূর্য করজ্জ্বল বলেছেন? কোনটিকে পরম সূর্য করজ্জ্বল বলেছে? এবং দেখো আমরা কবিতাটা এই জন্য আগে পড়ে এসেছি, কাকে বলেছিল দেখে আসি চলো। সূর্য পরম করজ্জ্বল, এই যে দেখো এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। তাহলে যদি মূল কবিতাটা তোমার ভালোভাবে পড়া থাকে, পৃথিবীর যেই প্রান্ত থেকে যেভাবেই প্রশ্ন দিক না কেন তুমি উত্তর করতে পারবা। তাহলে এখানে বলেছে সূর্য করজ্জ্বল কাকে বলা হয়েছে? কি হবে বলতো? বাতাসকে। আর অনেক মনীষীর শতাব্দীর কাজ সেটা কি বলতো? সেটা হবে পৃথিবীর ক্রমমুক্তি হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বলো। এই যে কোনটিকে সূর্য পরম করজ্জ্বল বলেছে? সূর্য করজ্জ্বল, তাহলে কি হবে? পৃথিবী না, পৃথিবী হবে না, মানুষ হবে না, আলো হবে না, আমরা একটু আগে দেখে আসলাম সেটা কি হবে? বাতাস হবে। কি হবে? বাতাস। আমরা যখন বিদ্রোহী কবিতা পড়েছিলাম তখন বাতাসের কয়টা সমার্থক শব্দ আছে বা পড়েছিলাম সেটা একটু জানিয়ে দিও। হ্যাঁ, দোয়া তো থাকবেই। এবার দেখো আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। কোন না কোনো বিশ্ববিদ্যালয়, সেটা রাবিতে, চবিতে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, অর্থাৎ এই পুরুষে স্ত্রীবাচক শব্দ থেকে একটা প্রশ্ন থাকতে পারে। দেখো যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেটা আমি রেখেছি। প্রশ্নটা এমন থাকবে, নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? অর্থাৎ যেগুলোর কোনো স্ত্রীবাচক নাই সেটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। খেয়াল করো সঠিক উত্তর হিসেবে অপশনে কোনগুলো থাকতে পারে। তোমাকে বলবে ঢাকি, এটা হচ্ছে কি বলতো? নিত্য পুরুষবাচক। আমি যেগুলো বৃত্ত করে দিব সেগুলো তোমরা কমেন্টে লিখবা। ঢাকি আছে, তারপরে দেখো আছে কবিরাজ, কৃতদার, তারপরে দেখো রাষ্ট্রপতি, তার হচ্ছে পুরুষবাচক নাই। এরপর হচ্ছে দেখো এই যে এইগুলোই, তোমরা একটু কমেন্টে লেখো। প্রশ্ন আসবে কেমন দেখো, নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? সেক্ষেত্রে মনে রাখবা ঢাকি, কাপুরুষ আছে, কবিরাজ আছে, কৃতদার আছে, রাষ্ট্রপতি আছে। এইগুলো
আর নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলো? যার কোনো পুরুষবাচক নাই, শুধু স্ত্রীবাচক শব্দ। যেমন এখান থেকে মনে রাখবা সতীন, তারপরে অর্ধাঙ্গী, এরপর আছে ডাইনি আছে, শাকসুন্নি আছে। এগুলো আমরা মেয়েরা যারা আছে আবার মানে রাগ করিও না, এগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ। তারপরে দেখো অঙ্গনা, অঙ্গনা আছে, পরীক্ষায় আসে বিশেষ করে অন্তঃসত্ত্বা। এই অন্তঃসত্ত্বা এটা কি বলতো? শুধুমাত্র নারীদেরকেই বোঝায়। এরপর দায়, দায়, তারপরে এওটা বেশি থাকে, 3 স্টার দিয়ে রাখলাম। আরেকটা দেখো উচ্চারণ অনেকে করতে পারবে না, অসূর্যম পশ্চা। অসূর্যম পশ্চা মানে কি জানো? যে নারী এখনো সূর্যের আলো স্পর্শ করেনি, যে নারী এখনো সূর্যের আলো স্পর্শ করেনি তাকে বলা হয় অসূর্যম পশ্চা বলা হয়। এই যে বানানটা দেখো। প্রশ্নটা কেমন আসবে দেখো, এখানে আমি 100% দিয়ে রাখছি। যদি এই টপিক থেকে প্রশ্ন আসে তাহলে আসবে যে নিত্য স্ত্রীবাচক শব্দ নিচের কোনটি? মনে রাখবা সতীন, এরপর আছে অর্ধাঙ্গিনী বা অর্ধাঙ্গী, কুলোটা, কুলোটা মানে হচ্ছে দুষ্ট নারী, কুলোটা মানে কি বলতো? দুষ্ট নারী। বিধবা, সপত্নী, অসূর্যম পশ্চা, অরক্ষণীয়া। প্রশ্নটা এমন আসে নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ? এই যে অন্তঃসত্ত্বা আছে দেখো, গতবার এসেছে এটা, মনে রাখবা। হ্যাঁ কমেন্ট পড়ছি দেখো, এমডি নোমান, আপনি সাবিত। পাবনার কেউ আছো? পাবনা, যশোর এই অঞ্চলের কেউ আছো কিনা, বা রংপুরের একটু জানাও। তোমাদের মধ্য থেকে যদি কেউ বইটা পায় তাহলে আমার কাছ থেকে সরাসরি নিতে পারবা এই জায়গাগুলো থেকে। আমি তোমাদেরকে মানে পৌঁছে দিব আর কি, বলো। এবার দেখো প্রশ্নটা এমন আসবে নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ? তৎ মানে তার, সম মানে সমান। গতবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছে তৎসম, এটা কি? তৎ মানে তার, সম মানে সমান, সংস্কৃতের সমান। অর্থাৎ যে শব্দের বানানে যুক্ত বর্ণ থাকতে পারে, রেফ থাকতে পারে, ফলা থাকতে পারে, দীর্ঘই কার থাকতে পারে, সেটা তৎসম শব্দ। তাহলে অন্তঃসত্ত্বা, এখানে দেখো একটা কি আছে? যুক্ত বর্ণ আছে। এটা কি বলতো? নিত্য স্ত্রীবাচক শব্দ হবে, নিত্য স্ত্রীবাচক শব্দ হবে। এবার বলো নিচের কোনটির পুরুষবাচক শব্দ নাই? নিচের কোনটির পুরুষবাচক শব্দ নাই? এই যে বেসিক পড়ালাম, এরপর এমসিকিউ। এইভাবে কিন্তু আমাদের বইয়ে, বাংলা বিচিত্রা বইয়ে সাজানো আছে। আমরা সর্বোচ্চ কমন দেখাই কিন্তু এজন্যই। তাহলে এখানে দেখো কি আছে? নিত্য স্ত্রীবাচক এও আছে, সদবা আছে, দায় আছে। অপশনে দেখো তো, 10 পানি নিয়ে আসে। কি হবে বলো? 10 দিনের পানি খাওয়ান। তাহলে সঠিক উত্তর কি হবে বলো তো? এও হবে। কি হবে? এও। সাদিক, সাদিক তোমার বাসা কোথায় ভাই বলো? তুমি ভালো রেসপন্স করছো, তোমাকে ভালোভাবে গাইড করলে তুমি একটা ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্ট পাবা। এও হবে। এবার দেখো বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ, সেগুলো দেখো কি কি। যেমন যেসব পুরুষবাচক শব্দের শেষে তা রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেগুলো কি হবে? ত্রি হবে। তা থাকলে কি হবে? ত্রি হবে। মনে রাখবা নেতা, দেখো এখানে পুরুষবাচকে তা আছে, স্ত্রীবাচকে কি হচ্ছে? ত্রি, নেত্রী। শ্রোতা থেকে শ্রোত্রী, ধাতা থেকে ধাত্রী, দাতা থেকে দাত্রী। এগুলো কি হবে বলতো? জাস্ট মনে রাখবা স্ত্রীবাচকে, পুরুষবাচকে সে যদি তা থাকে, স্ত্রীবাচকে কি হবে? ত্রি হবে, ত্রি। পাবনা থেকে আসো, নোমান, আপনি সাবিত। কুষ্টিয়াতে, এই যে পাবনা বা কুষ্টিয়া আমি আগামী সপ্তাহে যাব। তোমাদের মধ্যে থেকে 2 জন যদি কেউ বই পায়, মানে আগামী বৃহস্পতিবারে ক্লাস আছে, তোমরা টার্গেট থাকবে সর্বোচ্চ শেয়ার করবা। তোমাদের মধ্যে থেকে বই পাইলে আমার কাছ থেকে সরাসরি নিতে পারবা। এই যে নোমান, পাবনায় দেখা হচ্ছে আগামী সপ্তাহে সোমবার অরবিট কোচিং এ। কোন কোন পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়ম স্ত্রীবাচক গঠিত হয়। যেমন সম্রাট থেকে সম্রাঙ্গী, দেখো রাজা থেকে রানী, যুবক থেকে যুবতী, শ্বশুর থেকে দেখো শ্বশু মানে শাশুড়ি বোঝায়, এবং শ্বশুর বানানটা, শাশুড়ি বানানটা কিন্তু ঢাবিতে এসেছিল। শ্বশুর বানানে শুরুতে ব ফলা হবে। এরপরে আরেকটা বিষয় তোমাদেরকে বলতে চাচ্ছি আমি, এই যে পুরুষবাচক শব্দের শেষে অত, বান, মান বা ইয়ান থাকলে অতি, বতি, মতি হয়। স্ত্রীদের ক্ষেত্রে কি হবে বলতো? স্ত্রীবাচকের ক্ষেত্রে অতি, তারপরে হচ্ছে বতি, মতি আর ইয়সি হবে। যেমন এখানে উদাহরণ দেখো, গুণবান এটা পুরুষবাচক, গুণবতী এটা স্ত্রীবাচক। পুণ্যবান পুরুষবাচক, পুণ্যবতী স্ত্রীবাচক। ঠিক তেমনই ভাবে রূপবান এটা পুরুষবাচক, রূপবতী স্ত্রীবাচক। শ্রীমান, শ্রীমতী, বুদ্ধিমান, বুদ্ধিমতীটা পরীক্ষায় বেশি আসে। গরিয়ান থেকে গরিয়সী, তারপরে দেখো মহিয়ান থেকে মহিয়সী। তোমরা এখন পর্যন্ত যারা আছো তোমরা একটু জানাও, মায়াবী, মায়াবী এটা পুরুষবাচক নাকি হচ্ছে স্ত্রীবাচক? দেখি কে বলতে পারে সবার আগে। মায়াবী এটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? আমি অফলাইন ক্লাসে এগুলো বলেছি, একটু ঝটপট জানাও।
মায়াবী পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? উত্তর করতে থাকো, আমি পরের অংশে যাই। ক্ষুদ্রার্থে মনে রাখবা, ক্ষুদ্র অর্থে, ক্ষুদ্র অর্থে ইকা প্রত্যয় যুক্ত হয়। ক্ষুদ্র অর্থে কোন প্রত্যয় যুক্ত হয় বলতো? ইকা প্রত্যয়। ইকা। প্রশ্নটা এমন আসবে, এই যে সামিয়া সারা বলেছো পুরুষবাচক, এখানে যারা আসো বা পরবর্তীতে ক্লাসটি দেখবে বলে না ওই মেয়েটার চোখ কি মায়াবী, তাহলে দেখো মায়াবী এটা পুরুষবাচক, আর মায়াবতী সেটা হচ্ছে কি বলতো? স্ত্রীবাচক হবে। আজকের পর থেকে মেয়েরা তোমরা ছেলেদেরকে বলবা মায়াবী, ছেলেরা বলবে তোমাদেরকে না, তোমাদেরকে বলবে মায়াবতী, তাহলে এটা কি হবে বলতো? পুরুষবাচক হবে। তাহলে দেখো যে ক্ষুদ্রার্থে কোন প্রত্যয় যুক্ত হয়? ইকা প্রত্যয়। তাহলে মালিকা, দেখো মালিকা এখানে কি আছে বলতো? ইকা প্রত্যয় আছে। তাহলে ক্ষুদ্র অর্থে ইকা প্রত্যয় যুক্ত হয়, এটা মনে রাখবা। অর্পিতা বিশ্বাস স্ত্রীবাচক হবে না, তোমরা হচ্ছে মায়াবতী আর ছেলেরা হচ্ছে মায়াবী, এটা পুরুষবাচক। উভয় লিঙ্গ কোন কোন শব্দ দ্বারা উভয়কে বোঝায়? তাহলে দেখো এই যে সন্তান দ্বারা, এটা উভয় লিঙ্গ। তবে পাখি, এটা উভয় লিঙ্গ। তবে শিক্ষিত বা শিশু, এগুলো হচ্ছে উভয় লিঙ্গ। জনতা, তারপরে দেখো এখানে আছে কি অভিভাবক, এগুলো উভয় লিঙ্গ। ক্লিবলিঙ্গ কোনগুলো? নরবাচক বা নারীবাচক কোনোটাকেই বোঝায় না, অজীব বা অপ্রাণীবাচক বিশেষ্যকে সেটা ক্লিবলিঙ্গ বলে। যেমন ঘর, বাড়ি, অর্থাৎ জড়বস্তু, দেখো টেবিল, চেয়ার, তারপরে দোয়াত, কলম, বই, জামা, জুতা, এগুলো সব কি হবে? ক্লিববাচক হবে, ক্লিব লিঙ্গবাচক। আর উভয় লিঙ্গবাচক নিচের কোনটি? সন্তান, মন্ত্রী, তবে পাখি, শিক্ষিত, এইগুলো। বৃহৎ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? এখানে দুইটা বিষয় মনে রাখবা। যদি ক্ষুদ্র অর্থ হয়, ক্ষুদ্র অর্থ বোঝায়, তখন ইকা প্রত্যয় যুক্ত হবে। ক্ষুদ্র অর্থ আমি লিখে দিচ্ছি এখানে, ক্ষুদ্র অর্থ বোঝালে ইকা প্রত্যয় হবে, ইকা। আর যদি বৃহৎ অর্থ বোঝায় মানে বড় অর্থ বোঝায়, সেক্ষেত্রে আনি প্রত্যয় হবে। কি হবে বলতো? আনি। যেমন আমরা যদি বলি বন, বন থেকে বনানি, বন থেকে বনানি, এটা দেখো আনি প্রত্যয় আছে। আবার সেদিন সাভার ব্রাঞ্চে অফলাইনে একজন বলছে নানি প্রত্যয়, নানি নামে কোনো প্রত্যয় নাই, সেটা কি হবে? আনি প্রত্যয় হবে। কি হবে? আনি প্রত্যয়। অর্থাৎ বৃহৎ অর্থ যদি বোঝায়, আনি প্রত্যয় হবে। বন থেকে বনানি। আরেকটা আছে দেখো অরণ্য, অরণ্য থেকে অরণ্যানি, এটা হবে। তাহলে দেখো বৃহৎ অর্থে স্ত্রীবাচক শব্দ নিচের কোনটি? সঠিক উত্তর হবে গ, অরণ্যানি হবে। আর বন থেকে বনানি। আর যদি বলে ক্ষুদ্র অর্থ, সেটা কি হবে? ইকা। যেমন মালিকা। কতগুলো বিশেষ নিয়মে স্ত্রীবাচক ও পুরুষবাচক শব্দ? যেমন দেখো এখানে কিছু পুরুষবাচক শব্দে দুটো করে স্ত্রীবাচক শব্দ রয়েছে। এখানে 7 স্টার দিয়ে রাখছি, এই টপিক থেকে প্রশ্ন আসে, মানে এই অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটির দুটো স্ত্রীবাচক শব্দ রয়েছে? তাহলে মনে রাখবে যে দেবর থেকে ননদ, দেবর ননদ, দেবরের বোন বা যা, বোন। আর দেখো দেবরের স্ত্রী, সেটা হচ্ছে যা বোঝায়। মেয়েরা কিছুদিন পরেই বুঝতে পারবা। ভাই বোন এবং ভাবি, ভাইয়ের স্ত্রী। শিক্ষক শিক্ষয়িত্রী পেশা অর্থে। তারপরে দেখো শিক্ষক পত্নী, এটা শিক্ষকের স্ত্রী। বন্ধু বান্ধবী মানে মেয়ে বন্ধুকে বোঝায়, এবং বন্ধু পত্নী মানে বন্ধুর স্ত্রী। দাদা, তারপরে দিদি মানে বড় বোন, এখানে বুঝিয়েছে। অর্থাৎ এখান থেকে প্রশ্নটা এ যাবৎকাল এসেছে নিচের কোনটির দুটো স্ত্রীবাচক শব্দ রয়েছে? অপশনে সঠিক উত্তর হিসেবে ছিল দেবর আর ননদ। দেখো দেবর ননদ, এই দুটা মনে রাখবা, দেবর ননদ। কুল উপাধির ক্ষেত্রে স্ত্রীবাচকতা রয়েছে, মানে উপাধি। যেমন এখানে দেখো এই যে ঘোষ, পুরুষকে বোঝায়, ঘোষ যা কন্যা অর্থে, আর ঘোষ যায়া এটা পত্নী অর্থে। যেগুলো বৃত্ত করে দিয়েছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ, তোমরা পিডিএফ পেয়ে যাবা আগামীকালের মধ্যে। এবার বলো পুস্তিকা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পুস্তিকা একটু আগে আলোচনা করলাম। একটা হচ্ছে ইকা প্রত্যয় হলে সেটা ক্ষুদ্র অর্থ, আর আনি প্রত্যয় হলে সেটা বৃহৎ বৃহৎ অর্থ। তাহলে সঠিক উত্তর কি? দেখো পুস্তিকা রয়েছে ইকা, তাহলে ইকা হচ্ছে ক্ষুদ্র অর্থে। ইকা কোন অর্থে বলো তো? ক্ষুদ্র অর্থে। শেষই হচ্ছে না, এবার শেষ হবে। দেখো বিদেশ
আচ্ছা এবার ঠিক আছে, সাউন্ডে যে আমি চলে এসেছি। আবার দেখো নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ কোনটি? শুধুমাত্র যেটা শুধু যেটা পুরুষকে বোঝায়, তাহলে সপত্নী কুলোটা, কুলোটা মানে তো দুষ্টু নারী, এটা তো পুরুষবাচক হবে না। সতীন, এটা তো পুরুষবাচক হবে না। কৃতদার, এটা কি হবে বলতো? কৃতদার, অকৃতদার। রাষ্ট্রপতি, কাপুরুষ, এইগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক। রাষ্ট্রপতি কাপুরুষ, রাষ্ট্রপতি কাপুরুষ এটা বলছি না কিন্তু আলাদা আলাদা ভাবে। রাষ্ট্রপতি কাপুরুষ, কৃতদার, অকৃতদার, এগুলো সব হচ্ছে নিত্য পুরুষবাচক। নিত্য পুরুষবাচক দেখা যাচ্ছে না মানে ভাই দেখেন তো, এটা বিলাপ হয়ে আছে। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? তৎ মানে তার, সমমানে সমান, অর্থাৎ সংস্কৃতের সমান হবে। তৎ মানে তার, সমমানে সমান, সংস্কৃতের সমান, তাহলে নিত্য স্ত্রীবাচক। এখানে দেখো চৌধ রানী আছে, ননদিনী আছে, বন্ধু পত্নী আছে, এগুলো কি হবে না? আমরা একটু আগে কিন্তু পড়ে এসেছি। কোনটি হবে একটু জানাও, সময় নিচ্ছি আমি 30 সেকেন্ড। এই চারটার মধ্যে কোনটা দ্বারা শুধুমাত্র শুধু নিত্য স্ত্রীকে বোঝায় এবং সেটা তৎসম? আমি বলেছিলাম তৎসম শব্দের বানানে যুক্তবর্ণ থাকতে পারে, রেফ থাকতে পারে, ফলা থাকতে পারে, দীর্ঘই কার থাকতে পারে। 42-এর এ বলেছো। সাদিক, তোকে আবারও ধন্যবাদ দিচ্ছি, তুই ভালো কিছু কর, শুভকামনা রইল। এবং তুই আমাকে একটা নক দিয়ে রাখবি, দেখি আগামীতে মানে কোন একটা বই গিফট হিসেবে দেওয়া যায় কিনা। সঠিক উত্তর অন্তঃসত্ত্বা হবে। কি হবে? অন্তঃসত্ত্বা। বানানটা দেখে নিও। লিঙ্গান্তর হয় না, মানে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? সাহেব, বেয়াই, সঙ্গী নাকি কবিরাজ? ফাইম হাসান, সেও অনেক ভালো করছে। সুবর্ণা ইসলাম, আবিদা, সোমা, অর্পিতা, তোমরা ভালো করবা নিশ্চিত। তৃষা ইসলাম, তাহলে মিলিয়ে নাও। এখানে দেখো সাহেব আছে, বিআই আছে, সঙ্গী আছে, কবিরাজ হবে। কি হবে বলতো? কবিরাজ। পরের প্রশ্নটি, পরের প্রশ্ন তার আগে আরেকবার দেখে নাও যারা সর্বোচ্চ শেয়ার করেছো আজকের ক্লাসটি, যারা সর্বোচ্চ শেয়ার করেছো এবং মেনশন করেছো, আমাকে অবশ্যই জিলানি হাসান জয় এখানে ওই প্রমাণটা দিয়ে রাখবে। আর ক্লাসের পিডিএফ কোথায় পাবো? অনেকের প্রশ্ন, জিলানি স্যার পেজে এই পূর্বে যে 6টা লেকচার হয়েছে সেটাও পোস্ট করা আছে এবং আজকেরটাও পোস্ট করে দিব। জিলানি স্যার পেজ এটাই। এবার দেখো গতবার অর্থাৎ 24-25 সেশনে আমাদের 58টা এমসিকিউ কমন ছিল। আমাদের যে মানবিক সেটের বই রয়েছে এখান থেকে এই ধারাবাহিকভাবে প্রত্যেকটা বছরের শিক্ষাবর্ষের দেখো কমনের হারটা এখানে দেওয়া রয়েছে। রিটেনের বইটা বের হয়েছে, প্রশ্ন ব্যাংক তো আগেই লাগবে, মডেল টেস্ট, অর্থাৎ নিজেকে ঝালাই করতে এই বইগুলোর কোনো বিকল্প নাই। আর এই বইগুলো যদি তোমার কাছে থাকে, আমি যে টপিকগুলো এখন পড়ালাম আজকে, এই টপিকগুলো ধরে ধরে আমি তো খুব সম্ভবত 50-60টা এমসিকিউ আলোচনা করেছি। এর পাশে আরও 400-500 এমসিকিউ আছে। তুমি ওই টপিকগুলো ধরে ধরে পড়তে পারবা এবং এর উপর পরীক্ষা নেওয়া হচ্ছে। তাহলে আজকের ক্লাসটি কেমন ছিল একটু জানিয়ে দাও একটা বাক্যে। আর যারা সর্বোচ্চ শেয়ার করেছে অবশ্যই আমাকে অবগত করবে। নন্দন বিজয় বলেছো এখন লাইভ চ্যাটে অ্যাডভার্টাইজিং চালু। অবশ্যই। আরে ভাই তুমি একটা বিষয় মনে রাখবা, জয়কলি তোমার সাথে শেষ পর্যন্ত আছে, একবার জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সর্বশেষ যে পরীক্ষাটা এবার হলো না, ডিসিও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তার আগে আমরা ফ্রি ক্লাস দিয়েছি। আমরা তো নাই পারতাম ফ্রি ক্লাস দিতে, তাই না? অন্যান্য জায়গা থেকে জাস্ট বইটা কিনেই তো ক্ষান্ত হয়ে যাও, কোনো একটা পরীক্ষা নেয় না, তথ্য পাও না, আপডেট তথ্য, ফ্রি ক্লাস পাও না। এখানে তো পাচ্ছ, ন্যূনতম কৃতজ্ঞতা প্রকাশ করো। 10-এ 10 আফতাব হোসেন, রাফি, আরো কয়েকজন একটু জানাও। তোমাদের ভালো ভালো কমেন্টই আমাদেরকে বেশি সার্ভিস দিতে কিন্তু অনুপ্রাণিত করে। আর যারা রংপুর বা হচ্ছে পাবনায় আছো, আগামী সপ্তাহে সামনে আরেকটা বৃহস্পতিবার বাংলা ক্লাস পাবে। এখানে তোমরা বাংলা বিস্তার বইটি যদি এমনভাবে শেয়ার করবা, রেসপন্স করবা যাতে তোমরা পেয়ে যাও, সরাসরি যাতে নিতে পারো। ওয়ান্ডারফুল, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। সাথে থাকবা, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা। আমাদের টার্গেট তোমরা যাতে, তোমাদেরও টার্গেট ভালো কোনো একটা বিশ্ববিদ্যালয়ে নিজের জায়গা করে নিতে পারো, ভালো একটা মানে সাবজেক্ট পেতে পারো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো।